নেসারাবাদ থানা। তো আমি যখন 8 থেকে 9 বছর বয়স, তখন আমাদের ফ্যামিলিটা ছিল আমার 3 চাচা এবং 2 ফুবু এবং আমরা 2 ভাই বোন ছিলাম। এর ভিতরে আমার দাদা বাদামতলিতে ব্যবসা করতো, মূলত ঝাড়ুর ব্যবসা ছিল। ঝাড়ুর? হ্যাঁ, এটা ঝাড়ুর ব্যবসা ছিল। তখন মানে মূলত আমার বিশাল একটা পুরান আমল অনেক বড় ঘর ছিল, আমরা সবাই একত্রিত থাকতাম। আচ্ছা, খুব আনন্দিত। এবং আমাদের এলাকাটা পুরো আমাদের চাচতো ভাই চাচ আমার আত্মীয় স্বজনই আমরা বেশি ছিলাম। এলাকাটা জুড়ে আমার নিজস্ব লোক ছিলাম। আচ্ছা। তবে এক পর্যায়ে মানে আমার দাদা ভালোই বাদামতলি ব্যবসা করতেছে, আমার বাপে তার লগে আছে। তারপরে তার আগে আমি শুনছি যে আমার বাপে নাকি আমার মা যে আমার মারে নাকি স্কুল চলাকালীন আর কি উঠে নিয়ে আসছে। আচ্ছা। উঠে নিয়ে এসে ঢাকার নাকি রাইকা তখন বিয়া করছে আর কি। তখন ওই আমল মানে অনেক গ্যাঞ্জাম গেছে। তো এক পর্যায়ে ওই বাদামতলিতেই আমার দাদা আমারে মানে বছরে দেখা যায় 1-2 বার বাদামতলিতে নিয়ে আসতো তার ওই কারখানায়। আমার দাদা খুব আদর করতো। এবং 3 বাচ্চাদের ভিতর আমি এক ছেলে ছিলাম এবং খুব চঞ্চল অনেক সুন্দর ছিলাম ছোটবেলায়। ওই বাদামতলি আমার দাদার কারখানার সামনে একটা মদের দোকান ছিল, জি, খোলা থাকতো। ওখান থেকে সবাই মদ খাইতো বিভিন্ন ধরনের। আমার এই কারখানা দাদার কারখানার একদম সামনে ছিল। আচ্ছা। তাহলে ওইখান থেকে এমনি আস্তে আস্তে কেমনে কেমনে জানি আমার বাপে এই জিনিসটার দিকে একটু লক্ষ্য দেয়। আচ্ছা আচ্ছা। লক্ষ্য দেওয়ার পরে দেশে যাওয়ার পরে ইন্দারাডে এক ফজলু করে একটা লোক নাম আছে, তারে নিয়ে এটা মানে আমার যারা মনে হয় যে ওই জায়গা থেকেই মানে এটা পুরো একটা নেটটা বাইর করেছে যে কোন জায়গা থেকে আনা যায়, কিভাবে কি করা যায়। তো ফজলু ওই লোকটারে নিয়ে সে ওই দেশে মানে বড় কার্টুন সিস্টেম আমার মনে আছে যে কুমিল্লা কোন দিক থেকে আর কি লঞ্চে ভোরবেলা নৌকা আর কি আমাদের এলাকায় নিয়ে যেত। আচ্ছা। তো একটা সাদা প্লাস্টিকের বোতল মতো ছিল, তখন ওটা 100 টাকা করে ব্যস্ত আর কি একটা বোতল। তখন মূলত কথা হলো আমাদের এলাকায় একটা মোটামুটি সবাই মিলে ভালো সম্মানও ছিল, ভালো একটা স্থানও ছিলাম। কিন্তু এর ভিতরে আমার এই যে বাপ এই কাজে যাওয়ার পরে মানে আস্তে আস্তে এলাকার ভিতরে কেমন সবাই একটা আমার মানে একটা ঘৃণা চোখে দেখতেছে। আর এই ব্যবসাটা কন্টিনিউ মানে তারা আমরা বিভিন্নভাবে বুঝাচ্ছি যে এই ব্যবসা বাবা মানে যত মানুষ আজে বাজে কথা কয়, এইটা কয় সেইটা কয় তুমি, কিন্তু মানে হ্যাঁ খুব একটা অন্য টাইপের লোক ছিল, কারোর মানতো না, মানে কিছু শুনতো না এই অবস্থা। সে মদের ব্যবসাটা প্রায় 5-6 বছরের মতো করার পর এক পর্যায়ে এর ভিতরে এই 500 বছর করার পরে আরে বছরে প্রায় 3-4 পুলিশে ধরতো আপনার বাবাকে। হয় তোমার দেখা যায় রাত 12টা-1টা বাজে ওই বিভিন্ন লাইট নিয়ে আমাদের বাড়ি মনে করেন যে পুরা ঘেরাও করতো। আচ্ছা, পুলিশে বিভিন্ন ঘেরাও দিয়ে দেখা যায় ধরতো। ধরার পরে তখন প্রথম অবস্থায় তো দেখা যায় আমরা কোর্ট মামলা বা থানায় জিনিসটা একটু ভয় পাইতাম। কিন্তু এটা মনে করেন যে 2-4-10 বার আস্তে আস্তে যাওয়ার পরে আমরা বিভিন্ন মানুষ এলাকায় দেখা যায় একটু মেম্বার কমিশনের কাছে যাইতাম, যে 5,000-10,000 টাকা দিতাম, কিন্তু কেউ কাজ করতো, কেউ যাইতো বা যাইতো না। আসলে বেশিরভাগই প্রতারণার শিকার, মানে টাকারা বেশিরভাগ খেয়াল লাইতো। কিন্তু পরে আস্তে আস্তে মদের ব্যবসা মানে একদম লাস্ট পর্যায়ে মদের ব্যবসাটা বাদ দেওয়ার পরে সে কুমিল্লা একটা লাইন ধরে কি গাঁজার ব্যবসা। গাঁজার ব্যবসা সবই যখনকার গল্প বলছেন তখন আপনার বয়স কত? তখন কোন ক্লাসে পড়েন? তখন আমি 5-এ পড়ি। ক্লাস 5-এ পড়েন? কিন্তু আমি বর্ষ বলতে পারবো না, আমি ক্লাস 5-এ পড়েন। এগুলো ভাষা মনে আছে? হ্যাঁ। ওকে। 5 পড়ার পরে সে একটা গাঁজার ব্যবসাটা শুরু করে আর কি। এরা যে এত পরিমাণ আনে মনে করেন 20 কেজি 30 কেজি মানে এরকম পরিমাণ, এবং তার সাথে জড়িত ওই যে ইন্দারা একটা পার্টি আছে তার সাথে জড়িত কন্টিনিউ। কিন্তু এলাকায় সে খুচরা ব্যস্ত না, সেইটা বিভিন্ন জায়গায় মঠবাড়িয়া, ভান্ডারিয়া, পিরোজপুর, তারপরে গরু নদী, মানে বিভিন্ন আর কি। রাখতো কোথায়? এটা মূলত লঞ্চে ভাগ হইতো, লঞ্চে বসে ভাগ হয়ে যেত, লঞ্চের কেবিনেই ভাগ হতো। এবং প্রচুর লোক সেট করা ছিল। হ্যাঁ, এবং মহিলাই বেশি ছিল। মহিলা যেমন 8-10 জন মহিলা ছিল তাদের। এগুলো আপনি জানলেন কিভাবে? না, এগুলো তারা আমাদের বাড়ি আসতো, এবং আমাদের বাড়ির নিয়েও আসতো, এবং লঞ্চে ভাগ হইতো, মানে বিভিন্ন সেকশনে যে সময় যেটা দরকার আর কি। মানে এরকম পর্যায়ে মানে এমন একটা হইলো যে সে একটা ডিলার নামে পরিচিত হইলো, 2 জন ইন্ডিয়ার ওই পার্টি আর একটা ডিলার নামে পরিচিত হইলো। কিন্তু প্রতি বছর প্রতিনিয়ত তার মনে করেন যে 2-4 5 বার এবার পুলিশে নিতেছে। কিন্তু দেখা যায় এর ব্যবসা চলাকালীন আমাদের মানে সবই আছে লোকজন, কিন্তু হ্যাঁ জেলে গেলে ওই সময় এলাকার ভিতরে তো ওই সময় কোনো লোকজন আমরা পাইতাম না। তখন দেখা যায় আমার চাচা বা আত্মীয় স্বজন আমরা কেউই যাইতো না। আচ্ছা। কিন্তু আমার বাপের প্রতি খুব টান ছিল, আমার দাদা খুব কাঁদতো, কিন্তু তার কিছু করণীয় ছিল না। তো আমার মাই আমার নিয়ে বেশিরভাগ এই যে থানায় যাইতো বা কোর্টে যাইতো, উকিল ধরতো, এগুলা মানে প্রতিনিয়ত মানে এরকম আস্তে আস্তে যে আমরা এই মানে আমার মা আমরা 2 জনেই মানে একটা অনেক সাহসী হয়ে গেলাম, যে মানে জেল বা
কোর্ট থানা পুলিশ এগুলো মানে আমাদের কাছে মানে কোনো কিছুই মনে হয় না। মানে আমি থানা যাইতেছি ওসিরে চেঞ্জ হয়েছে টাকা দিতে আসি বা 7টা দিতে আসি মাসে টাকা দিতে আসি আর মানে এগুলো একটা কন্ট্যাক্ট বা এইভাবে সবকিছু ফ্রি ভাবে চলতেছে। ওই এমন তো পুলিশ দেখলে অনেকে মানুষের দৌড় দিত কিন্তু আমাদের কাছে কিছু মনে হইতো না। তো যাই হোক এক পর্যায়ে আমি যখন ফাইভে পরীক্ষা দেওয়ার পরে আমার মাদ্রাসায় ভর্তি করাইলো। আমাদের নাকি সারসিনা মাদ্রাসা আছে, মাদ্রাসায় ভর্তি করাইলো। মাদ্রাসায় তখন 5 পাস করলে মাদ্রাসা আরবিতে যদি কাঁচা থাকে কম শিক্ষা থাকে তাহলে 1-এ ভর্তি করে। আমার 1-এ ভর্তি করাইলো। 1-এ ভর্তি করানোর পরে কিন্তু সে বিভিন্ন কয়েকটা মামলা করার কারণে মানে অনেকটা টাকা পয়সার দিকে অনেকটা নর্মাল হয়ে পড়লো। নর্মাল হয়ে পড়ার কারণে 5 কেজি 2 কেজি 10 কেজি এরকম আনতো। কিন্তু এইটা আমি আবার যখন মাদ্রাসা পড়তাম তা আমার কণ্ঠ খুব ভালো ছিল। তা ওই বাপে কি করতো আমার ওই ব্যাগে ওই মাদ্রাসা মানে হুজুর সিস্টেমেই মানে পাঞ্জাবি বাঁধা সবকিছু ছিল মানে ওই ভিতরেই 2 কেজি এরকম প্যাকেট আছে, ওই প্যাকেট গুলো আমার দিয়ে দিল। মানে কি দেওয়া দেওয়াটা শুরু হলো কিভাবে, গল্পটা কিভাবে আমাকে একটু মানে দিত। এটা মানে ওই পর্যায়ে হঠাৎ করে দিয়ে দিল একদিন নাকি আগে থেকে বলে নিয়েছে আপনাকে, গল্পটা কি ছিল? না গল্প এটা মানে হলো যে টাকা পয়সা আর্থিক দিয়ে মানে খুব একটা সমস্যার কারণে দেখা যায় এটা সে বড় ভাবে মানে করতে পারতেছে না। কিন্তু দেখা যায় 2 কেজি 5 কেজি কম আনতেছে কিন্তু এটা দেখা যায় খরচা একটা লোক দিয়ে পারাইলে দেখা যায় 500-1000 টাকা খরচা আছে বা 2000 খরচা আছে। কিন্তু এটা দেখা যায় আমার মানে হুজুর লেভেল আমার ব্যাগে দিয়ে দিত। আমি দেখা পিরোজপুর বা মঠবেড়া বান্ডারা বিভিন্ন জায়গায় আর হুজুর সিস্টেমের মধ্যে দেখলাম মানে ধরার মতো কেউ তখন জিজ্ঞাসা করতো না। আর আমার লোভ ছিল তো ওই সঙ্গে আমার 200 বা 300 টাকা দিত। তো আপনার বাবা যখন এই জিনিসটা দিত আপনার ব্যাগে তখন কি আপনাকে জিজ্ঞেস করে বলতো যে এটা থাকতেছে ব্যাগে, এটা কিন্তু সাবধান? এটা আমি বুঝতে পারতাম কিন্তু তখন আমি তো আমার লোভ ছিল মানে ওই টাকাটার প্রতি। যে সে আমার ওই যে 200 টাকা 300 টাকা দিত, দেখা যায় আমার যাতায়াত ভাড়া 100 টাকা লাগতো কিন্তু আমি ওই টাকাটার লোভে আর কি আমি মূলত যেতাম। এবং লাস্টে এক পর্যায়ে আমি আশাই থাকতাম যে আমার বাপে কোন সময় আমার কয় যে এই জিনিসটা তুমি আপনার কাজটা কি ছিল ব্যাগের ভিতরে দিয়ে কি করতেন আপনি ওটা নিয়ে? ওরা ওই জায়গায় মনে করেন ঠিকানা দিত, ঠিকানা দিল ওই ঠিকানা আমি আর মনে করেন আমার লেভেল ডিটেলসটা তো বলতো বা ওই পার্টি তো আমাদের বাড়ি আসতো যাইতো বা অনেক আগের থেকে পরিচিত। তো ওই স্থানে গেলে যেমন আমি কাউখালী লঞ্চ গাড়ি নামতাম, ওই কাউখালী লঞ্চ গাড়ি থেকে মনে করেন আমার লেভেল দিকে মানে আমারে নিয়ে যাইতো এরকম সিস্টেম। বা ওই আমার বাসা থেকে তো আমাদের মানে যে কটা পার্টি ছিল তারা সচরাচর দেখা যায় আমার বাড়ি আসতো বা যাইতে ভাবে একটা আস্তে আস্তে চিনা শোনা মানে সবকিছু হইলো। হওয়ার পরে এক পর্যায়ে আমাদের এলাকায় মানে আমাদের ঘরের পাশে একটা বাজার আছে। তখন প্রায় বেলা 11টা বাজে। তো ওই সময় হঠাৎ আমার বাপেরে মানে চতুর্দিক ঘেরাই করে পুলিশে ধরলো। আচ্ছা, এইটা ধরলো আবার কিভাবে যে এটা পেপার ফ্ল্যাশ হয়েছিল বরিশাল টাউন থেকে, মানে কাউন্না একটা জায়গা আছে ওইখান থেকে পেপার ফ্ল্যাশ হয়েছিল যে ডিলার ওই জায়গায় এক পার্টি ধরা পড়ার কারণে সে নাকি রিমান্ডে তার নাম বলে। এটা তো আমার বুঝতে পারি না। ওই যে পেপার দেখে থানার থেকে হঠাৎ গ্রেপ্তার করার 1 সপ্তাহ 8-9 দিন আগে আমাদের এলাকায় মানে আমার এলাকার থেকে আরো 20 মিনিট লাগে নদীর সাইডে একটা মানে ডাকাতি হয়। আমার বাপের ওই মামলাটা ডাকাতি মামলাটা আর কি ওই দারোগা তো আর যে ধরে ওই সঙ্গে আমরা দারোগার 5,000 টাকা দিয়ে দিই দেওয়ার কারণে। কিন্তু দারোগা পরবর্তীতে কি করে এটা মানে একটা ব্যয়বহুল টাকা খাওয়ার কারণে মানে তার ওই ডাকাতি ওই মামলাটা দিয়ে দেয় আর কি। ওই যে মামলা ডাকাতিটা হয়েছে ওই ডাকাতি মামলাটা দিয়ে দেওয়ার কারণে আমার বাপের আবার আমাদের টাকা দিয়ে সময় বলতে তোমাকে চিন্তা করো না, তোমার এটা 54 মামলা মানে একটা নর্মাল একটা মামলা দিয়া দিবো, দেখা যায় একসাথে পরে যাবি নিয়ে যাবো। তো যাই হোক আমি আমার মার এলিয়া থানায় গেলাম। থানায় যে আবার 5,000 টাকা পরের দিন সকাল আর কি ওই দারোগা আবার 5,000 টাকা দিলাম। দেওয়ার পরে মানে আমাদের আপনারা যান কোনো চিন্তা করেন না, আর পরের দিন মানে 10টার ভিতরে কোর্টে চালান দেবো, পিরোজপুর চালান দেবো আর কি। পরে এর 3 দিন পরে বিকালবেলা 5টার দিকে আমাদের বাড়ি একজন পুলিশ আসছে। পুলিশ এসে বলে যে এরকম যে আপনার তো জামাইয়ের এরমেরও রিমান্ড 7 দিনের রিমান্ড চাইছিল, তো 4 দিনের রিমান্ড হয়েছে, তার তো ডাকাতি মামলা রিমান্ড যাই কাগজপত্র দেওয়া হলো। এটা দেখে আমরা তখন আপনি ক্লাস 6 এ পড়েন বা মাদ্রাসাতে পড়েন? না, তখন আমি মাদ্রাসায় তখন আমি 3তে সম্ভবত 3তে পড়ি সম্ভবত। তখন এই দারোগা আসলো ওই পুলিশ আসলো বলার পরে কারণে আমরা কি রিমান্ডটা ঠেকাবে কিভাবে। তো ওই সময় আবার একটু মানে আর্থিক অবস্থা একটু নর্মালও ছিল, টাকা পয়সার দিক থেকে একটু নর্মালও ছিল। তো যাই হোক আমার মাল লাগে ঘরে বইয়ে পুলিশের মানে কথাবার্তা করে কত টাকা লাগবে
হেরা চাইতেছে ওই সময়, কারণ আমার 30,000 টাকা চাইতেছে, যে 4 দিনের রিমান্ড, গায়ে কোনো হাত দেবো না, এবং আপনারা 4 দিন বাসার খাবার দিতে পারবেন, 30,000 টাকা লাগবে। তো যাই হোক, হেরে বুঝা শুনে 20,000 টাকা রাজি করাইছি। রাজি করার কারণে তখন মনে হয় 4-5 হাজার টাকার মতন আমার ঘরে ছিল। কিন্তু এর আগে মূলত আমি যে কথাটা, মানে এলাকার যে একটা মানুষে, কিন্তু এটা তো আমার বাপেই যাব, পুরো আমার বংশটার, মানে বাপে ব্যবসা শুরু করলো, যাই করলো। কিন্তু আমার মূলত ভালো ইচ্ছাই ছিল যে আমি স্কুল পর্যন্ত, আমার বডি ফিগার ভালো ছিল যে আমার একটা পুলিশে বা ডিফেন্সে চাকরি করার চিন্তা ভাবনা ছিল। কিন্তু আমি খারাপ করার কারণ হলো, মানে গ্রামের কিছু কিছু মানুষ, যেমন আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন দেখা যায় মসজিদে, আমি রমজান মাস ছিল, আমি মসজিদে কোরআন শরীফ, বিকালবেলা কোরআন শরীফ পড়তে গেছি। তো এই সময় মনে করেন আমাদের এলাকায় কমিশনার হ্যাঁ নামাজ পড়লো, নামাজ পড়ে করলো যে এই ব্যবসা করে খাওয়া, তো হ্যার পোলা কি হুজুর হইব নি। তো এই কথা দেখা যায় মসজিদে হেল লাগে, আমার লাগে অনেকক্ষণ হাতাহাতি গ্যাঞ্জাম গেছে বা মারামারি গেছে। মানে এলাকার ভিতরে মূলত কোনো ভালো, আমি যদি কোনো ভালো কাজও করি আর সেইটাও খারাপ, আর সবাই মানে একটা ঘৃণা চোখে দেয় আমারে। তবে নিজের প্রতি নিজেও একটা আক্ষেপ হইলো, তখন আবার আমার প্রচুর জিত ছিল। তা যাই হোক, ওই যে আমার বাপে যখন ডাকাতি মামলা দিল, ডাকাতি মামলা দেওয়ার পরে তখন 4-5 হাজার টাকা ছিল, কিন্তু বাড়তি টাকাগুলো মানে খুবই সমস্যা, কোন অবস্থায় যোগাইতে পারতেছি না। তো ওই ঘরের ভিতরে মানে প্রায় 2.5 কেজি বা 3 কেজি মতো এরকম খোলা সিস্টেমে অনেক গাঁজা ছিল। জি, গাঁজা ছিল। তখন এইগুলা নিয়ে আমরা আবার, আমি কি করছি, বিকাল তখন 1টার দিকে আমি এইটা নিয়ে রায়রাট করে একটা জায়গা আছে, তো ওই জায়গা আমি ব্যাগে করে নিয়ে গেছি। তবে ওই যার বাড়িতে গেছি তার লাগে আমার কোনো যোগাযোগ কোনো কিছু করি নাই, কিন্তু যে তার ঘর পাইছি বন্ধর কারণে আমি আবার ওই জায়গাতে রিটার্ন আবার ব্যাক করে দেখা যায় আমাদের বাড়ির আসার মাস পয়েন্টে আমাদের এলাকার চেয়ারম্যান, মেম্বার বা অনেক পুলিশ, মানে এরা ওই জায়গায় কি যেন একটা প্রকল্পের জন্য ওয়েট করতেছে। হ্যাঁ, মানুষ সব জড়ো বইয়ে, মানে কি যেন ওটা দেখতেছে আর কি। খুবই সেন্সুয়াস একটা জায়গা। প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নেবো এই জায়গাটিতে। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসবো সিক্রেটসে। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সবুজ আজকে এখানে কনফেস করছে। আমরা সবসময় একটা কথা বলি, একটা ভুল বা অপরাধের জন্ম হয় একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থেকে। আমরা মূলত তার যে ভুলে ভরা জীবন বা অপরাধে ভরা জীবন, সেটার ব্যাকগ্রাউন্ডে আমরা আছি। এগুলো একটু ভালো করে খেয়াল করবেন। আমরা ছোটবেলাতে পড়তাম খুব মহামূল্যবান কথা, শিশুকে আপনি যেই পরিবেশে রাখবেন, শিশু সেই পরিবেশে সবুজের মতো। যদি আপনারা মনে করেন যে নিজের জীবনের ভুল বা অপরাধগুলো বলতে চান, প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। প্লিজ অবশ্যই ফোন করবেন যদি মনে করেন যে না, আপনার জীবনের ভুলগুলো মানুষকে বলে মানুষকে সচেতন করা প্রয়োজন। হ্যাঁ, যেখানটায় আমরা ছিলাম সবুজ, তারপর পরে এটা একটা স্কুল আছে, স্কুল কোনাবে, ওইটা দেখা মানে আমার কাছে আবার মনে হলো যে মানে এরা তো আমার ধরার কারণে মানে এই জায়গায় এরা আছে। ওকে, কিন্তু ওই ভিতরে একটা লোক, একটা ছেলে করিয়া, তার সাথে আমার আগে একটু বিরোধ ছিল, কিন্তু ও আমার ফলো করেন। আমি ব্যাগটা লিয়ে আবার ঘুরা, মানে কোনা আমার এক খালা বাড়ি, আবার স্কুলটার কোনাটা আমার খালা বাড়ি। তো খালা বাড়ি ওই কোনা বন্ধ মানে যাওয়ার কারণে এদিকে ধর করে মানে এরা পুলিশ সহ আমার পিছনে মানে অনেক দ্রুত ভাবে ছুটলো, দৌড়াইতেছে। কিন্তু আমার খালা বাড়ি আবার যে সিঁড়ি আছে, সিঁড়ি আবার একটা পুষ্কুনি আছে। কি করলাম, আমি যে পুষ্কুনি বা ওই যে টগর আছে, টগর উপরে আমি পুষ্কুনি, তখন শীত ছিল, প্রচুর শীত ছিল। তো ওই জায়গায় আমার মানে হৃদয় ছিল না তখন, ওই অবস্থা মানে ওই পুরীর ভিত্তি আমি হালাই, কিন্তু তারা ওই জিনিসটা আবার খেয়াল করে দেখছে, স্পষ্ট দেখছে যে আমি পুকুরের ভিত্তি ফালাইছি। তো ওই ব্যাপারটা দেখে হেরা কি করলো, এক পর্যায়ে আমারও ধরতে পারে নাই। আচ্ছা, আমার ধরতে পারে নাই, কিন্তু এলাকাতে 2050 সালে চেয়ারম্যান বা পুলিশ এরা তো সবাই সাক্ষী আছে যে হ্যাঁ এই লোকেই যে জিনিসটা নিয়ে আসছে। কিন্তু এই ব্যাগটা পুষ্কিন থেকে উড়াইছে, উড়ানোর পরে আমি কি করলাম, ওখান থেকে মানে প্রায় 1.5 ঘন্টা লাগে, একটা কোলার মতো আছে মানে ধান, আর তখন প্রচুর শীত। তো ওইটার ভিতর দিয়েই মানে আমি যা খুবই কষ্ট, যা আমি কোনো ভাষা প্রকাশ করতে পারবো না কি কষ্টটা, আমি কি কষ্ট করে মানে ওইভাবে আমি গেছি। তো ওইখান থেকে যাইতে আমার মানে আমার ফুবু বাড়ি, তো ওখান থেকে প্রায় 2-2.5 ঘন্টা লাগে আমার বড় ফুবু বাড়ি। তা যাই হোক, এদিকে আমি খুব কষ্ট করে গেলাম, যার কারণে ওই ফুবুর বাড়িতে গেছি, যার কারণে আমার শরীরে মানে এই শরীর মানে আমার যোগ বা অনেক এই যে প্যাক মানে শরীর আমার খুব খারাপ অবস্থা, ফুবুর বাড়িতে উঠছি। ওটার পরে আমি ফুবুর থেকে গা গোসল করাইলাম, তো ফুবুর গেলাম, ফুবু এই তো ঘটনা, তা আপনি আমাদের এলাকায় একটু যান।
তাহলে গেল এদিকে কি করলো চেয়ারম্যান মেম্বার হেরা সবাই হইলো। তখন আমি একটা কথা বলছি, তখন আমার একটা ছোট ভাই ছিল। তখন আমার ছোট ভাইটা, আর ওদিকে আমার বাপে তো ওদিকে তো ওই যে ডাকাতি মামলা জেলে আছে। আমি তো মূলত এইটা ওই যে কিছু টাকার কারণে যে তার রিমান্ডটা ঠেকান যায় কিনা। কিন্তু এদিকে তারা কি করলো, সন্ধ্যার পরে 7টার দিকে, তখন আমার ছোট ভাইয়ের বয়স ছিল 18 দিন 19 দিন, এরকম 18-19 দিন আমার ছোট ভাইটার বয়স। তখন আমার মায়ে আমার আম্মারে আর মানে ছোট ভাইটারে মানে আমাদের এলাকায় বাজারে নিয়ে গেল এই লোকজন, পুলিশেরা সবাই ধরে। হ্যাঁ, তবে কি করলো আমার আর আমার ভাই তখন তো আমার ভাই তো ছোট 19 দিন বয়স, তা রাইখা যাওয়ার মতো কিছু না। কিন্তু আমার ছোট ভাইটারে নিয়ে গেল, নেওয়ার পরে এলাকা ভিত্তিক আর কি। তখন এলাকাটা কেমন হইলো, যেমন একটা মানুষ যদি বিপদে পড়ে তখন সবাই মানে তারা চাপ সৃষ্টি করে, কিন্তু কেউ একটা মানবতার দৃষ্টিতে একটা কথা বলে না যে সাকে একটা ভুল হয়েছে বা এইটা তার পোলা ভুল করছে, তা এইভাবে কেউ কিছু বলতেছে না। কিন্তু সবাই চাইতেছে যে আমার মানে চরম একটা জীবন একটা বিচার হোক। আচ্ছা, চরম একটা বিচার হোক। তা এইটা আমার বড় ফুপুর, আবার তার বাড়িতে গেছি, যে আমার বড় ফুপুর যে পাঠাইছি, এইটা আবার অনেক কিছু লোকে ফলো করছে। তো ফের আবার টার্গেট করছে তো বড় ফুপুর বাড়ি, ওখান থেকে আমি অবশ্যই ওই বাড়িতে আছি। তখন আমার বড় বোন এবং বড় বোন জামাই ঢাকায়, তারা আমাদের বাড়ি ছিল, দেশে বাড়ি ছিল। দেশে বাড়ি থাকার কারণে ওই বাজারে প্রায় 2 ঘন্টা বিচারের ভিতরে মানে বহুত ধরনের মানসিক নির্যাতন, মানে তাই এক পর্যায়ে কি করলো, তার প্লাস দিয়া আমার ছোট 19 দিনে আমার ভাই, তাও আমার মা অনেক চিকিৎসা দেন, যাই হয়েছে তাকে পুলিশে দেন, কিন্তু আমার ছোট বাচ্চাটা কিন্তু আমার মা অনেক মিনতি করছে। কিন্তু আমাদের পক্ষে একটা বাবুকে একটা লোক নাম ছিল, সে একটা কথা বলছিল যে দেখেন একটা বাচ্চা আছে, দরকার ব্যাপারটা এত কঠিন ভাবে না করলো, যেহেতু এত করে নাই, ভাইয়ের ছেলে করে, তার ছেলের নামে একটা মামলা, ভাইয়ের ছেলের একটা খোঁজার ব্যবস্থা এই জন্য করেন, কিন্তু তারও মনে করেন বেদরূপ মারে। আচ্ছা, এই কথা বলার কারণে ওই লোকটাকে মারে, যে লোকটা আসলে পক্ষে বলেছিল, যে একটু সহানুভূতি দেওয়া ছিল, তো প্রচুর মারার কারণও দেখা যায়। তো কি আমার এক পর্যায়ে তার প্লাস দিয়া মানে 4টা নখ উড়ে আলাই আপনার মার। মানে ওই এলাকাটা মানুষগুলো মানে এত নিষ্ঠুর যা কোনো বলার ভাষা নাই। আমি আসলে তো মূলত আমার চোখের পানি নাই কারণে আমি ছোট থেকেই মানে মানসিক এমন আঘাত, এমন আমি সুখ বলতে আমার জীবন আমি দেখি নেই। আমি মানে আমার শুরুর থেকে আমি সুখ বলতে আজও আমি ভালো নাই। এই যে আমার দেহ বডি বা সবকিছুই ভালো দেয়, কিন্তু আসলে এটা আমার শো, আসলে আমার ভিতরে কিছু, আমার শরীরে এই শক্তিও নাই যে আমি একটা ভারী কোনো কাজ করবো বা একটা কোনো কিছু, আমার শরীরে এই জনশক্তিও নাই। কিন্তু এর কি কারণ আমি সামনে ওর ভেতরের যে ঘেন্না, এই পুরো ঘেন্নাটাই সমাজের প্রতি। আমি একটা কথা আপনাদের সবসময় বলি প্রিয় শ্রোতা, যে মানুষটাকে আপনি পেছনে ফেলছেন তাকে পেছনে ফেলে সামনে যেতে পারবেন না, কারণ ওই মানুষটা আপনাকে পেছন থেকে টানবে। আপনি যদি মনে করেন যে সমাজে অপরাধীরা কিংবা যারা ভুল করেন কিংবা যারা অন্যায় করেন তারা এই সমাজের কীট, তাদেরকে বাদ দিয়ে একটা নিরোগ কিংবা রোগমুক্ত একটা সমাজ গঠন করবেন, সেটা একটা দুঃস্বপ্ন মাত্র। আপনি তো দূরের কথা, পৃথিবীতে বড় বড় মহামানবরা এসেছেন, তারাই পারেননি। বড় বড় মহামানবরা তারাই পারেননি, তাহলে পুরো সমাজটাই আজকে অন্যরকম হয়ে যেত। আমাদের যেটা করা উচিত, ভুলকে ভুল হিসেবে দেখা উচিত, কিন্তু এই ভুলটাকে সংশোধন করতে গিয়ে আপনি এমন কোনো ভুল করবেন না যাতে করে আপনার পুরো জীবনটা ডাবল মাইনাসে চলে যায়। কারণ এই ছেলেটার ভুলের কারণে মা শাস্তি পেল, এবং এই ছেলেটার মনের মধ্যে যে ক্ষোভটা জন্ম নিয়েছে, এর দ্বারা সমাজে ও কখনোই এই একটা সমাজের ভালো হোক এটা চিন্তা করবে না, এবং ও কখনো দেশের ভালো হোক এটাও চিন্তা করবে না। ও যদি পারে ওই সমাজের জন্য ক্ষতি হয় এরকম কোনো কাজ করতে ও নিশ্চিন্ত মনে করবে, কারণ ওর মনের মধ্যে একটা ক্ষোভ আছে। আমরা যখন বিচার করি, আমরা যখন যেই বিচারটাই করি না কেন, যেটাই করি না কেন, আমরা যেন সেটার ইম্প্যাক্টটা চিন্তা করি, সুদূর প্রসারী ইম্প্যাক্টটা চিন্তা করি না বলেই যে শাস্তিগুলো আমরা দিই, তাৎক্ষণিক শাস্তি, সেটা হয়তো আমাদেরকে এক ধরনের মজা দেয়, চার্ম দেয়, কিন্তু এটা সুদূর প্রসারী রেজাল্ট কি হতে পারে এটা যদি আমরা চিন্তা করতাম, তাহলে যারা ভুল করে, যারা অন্যায় করে, তাদেরকে কিওর করার সিস্টেমটা একটু অন্যরকম হতো আমাদের সমাজে। যাই হোক, জি, আপনি যে জায়গাটাই ছিলেন আমি বুঝতে পারছি আপনার কষ্টের জায়গাটা। আপনার মার 4টা নখ প্লাস দিয়ে তুলে ফেলা হয়, এবং সেটা গ্রামের বাজারের সালিশের মতো। এটা আপনার এই ভুলের কারণে। আপনার বাবা তখন হচ্ছে জেলে বন্দী। বাপ তো একদিকে তো বাপ 4 দিন রিমান্ডে, খারাপ ভালো হলেও
বাপ যতই খারাপ একটু টান থাকে, তো বাপের কারণেই 4 দিন পুলিশ আসছে। আর পুলিশও এটাও তো এক ধরনের একটা অপরাধ করছে, যেহেতু যারা একটা গাজার মামলা ধরলো কিন্তু তার একটা ডাকাতি মামলা দিয়ে দিল। একটা ডাকাতি মামলা দিলে 7 দিন রিমান্ড চাইলে 4 দিন জজ সাহেব 4 দিন আপনার রিমান্ড মঞ্জুর করলো। কিন্তু এইখানে টাকা পয়সা পর্যন্ত না থাকার কারণে বাপের কারণে ঘৃণা আসলো, মানে বাপের ওই রিমান্ড যাতে না হয় সেটা না হয় সেই টাকাটার জন্য আমি মূলত এই কাজটা করতে গিয়েছি আমি। এলাকার বিষয় হলো, তবে রাত ওই বিচারের পরবর্তী তাদের ওই ক্ষোভটাও মিলে নাই। পরে কি করলো, ওই আমার বড় ফুবুর দিকে মানে তারা ফলো করলো। ফলো করার কারণে ওই বাড়িতে আবার প্রায় গ্রাম পুলিশ সহ প্রায় 8-10 জন লোক পাঠাইলো আমার ওই বড় ফুবুর বাড়িতে। তো আমাদের বাড়ির থেকে প্রায় 1.5 ঘন্টার মতো পথ ওই বাড়িতে পাঠাইলো। তখন প্রায় রাত 9:30 10টা 10:30 মতো বাজে। তো সুমগা মানে একটা অন্য সুরে আমরা ডাক দিল আর কি। তো অন্য সুরে ডাক দিল, আমি জিনিসটা মানে আমি তো বুঝতে পারছি কারণে তো আমার ফুফাতো বাইরে আর কি সামনে পাঠাইলাম। তারপর আমি সাহসকে মানে ফুফাতো ভাই আসলে আমার মতোই, তো এই ফুফাতো বাইরে সামনে পাঠাইছি। পাঠানোর কারণে ফুফাতো বাইরে ধরে লাইছে, কিন্তু আমি ওর পিছনে ছিলাম। কিন্তু আমি ওই জিনিসটা দিকে আমি ওর পিছনে ব্যাগে এমন দৌড় দিছি যে ওই যে উড়ানোর মাঝখানে আগে ওই জামা কাপড় শুকা দিত না, কিছু কিছু মোটা রশি যেগুলো আমার এই জায়গায় বাইচা মানে ওগুলো ছিঁড়া আমি ওখান থেকে আর কি। পাশে আবার কোলা আসলো, তোর প্রচুর শীতও ছিল। এক তো আমি তো 1.5-2 ঘন্টা কোলার মাঝখান থেকে মানে ওই যে ধানের ভিতর দিয়ে আইসি, আবার শৈল অবস্থা আমার কন্ডিশন ভালো না। পর আমি কি করলাম, আবার ওই যে ওই ধানের ভিতরে মানে পানি পুনি সব ওই ভিতরে আমি নামার পরে প্রায় ওই জায়গায় রাত 2টা-2:30 বন্ধ আসিলাম। মানে আমার সন্দেহ হলো যে হয়তো তারা আশেপাশে খুব থাকতে পারে এই ধরনের। আর যেহেতু ওই সময় আমার এমন মনে হচ্ছে তারা যদি আমার ধরতে পারে তো আমার একটা মানে যে কোনো বড় ধরনের ক্ষতি করবো, যে ক্ষতিটা আমার লাইফে আর ফিরে পাবো না। মানে এই ধরনের একটা ভয় কাজ করতো আমার ভিতরে। তো যাই হোক, পরে আমি সকালবেলা শুনি যে আমার মায়ের ছোট ভাই সহ মানে থানায় দিয়ে দিছে লোকজন। হ্যাঁ, ছোট ভাই বলতে আপনার মা? আমার 19 দিনের যে ছোট ভাইটা ছিল। আপনার 19 দিনের ছোট ভাই যে তখন মার কোলে, তাকে সহ থানায় দিয়ে দেওয়া পরের দিন তো সকালে তো আমার ওই যে বড় বোন আর বড় বোন জামা যে ছিল, তো আমার বাপের দোস্ত মানে 20 মিনিটের মতো রাস্তা আর কি, মেইন রোডে যে বাদ যায় মেইন রোডের পাশে। আমার বড় বোনেরে আর বড় বোন জামাইরে মানে ওই হ্যাগো বাড়িতে রাত্রে নিয়ে যায়। আচ্ছা, নিয়ে যাওয়ার কারণে এই হ্যাগোটা কারা আসলে? এই যারা এসে কাজ করছে তারা আপনার সব এলাকার মানুষ, যারা আপনার মাকে থানায় দিচ্ছে, যারা নখ তুলতেছে সব এলাকার মানুষ? আচ্ছা, এলাকার মানুষই, মানে এলাকারই মানুষ। ওকে, যারা হতো আমাদের দ্বারা তারা অনেক উপকারও পাইছে। কিন্তু আমার বাপে খারাপ করতো, যাই করতো, মানে এলাকার মানুষের 500 টাকা চাইলো, চাইলো, কিন্তু কেউ আমার বাবার কাছে টাকা পয়সা কোনো পাইতো না, আমি এটা দেই নাই, কিন্তু আমার বাবার কাছে উপকার পাইছে এলাকার মানুষ। তারপরও তার ভিতরে কেউ তাও 1-2টা কথা করার কারণে তার বেদরূপ মারে। তো যাই হোক, পরের দিন সকালবেলা আমার ফুবু কি করলো, ওখান থেকে তখন আমার ফুবু আমার একটা ঘৃণার চোখে দেয়, আমার বড় ফুবু মানে টোটালে আমার সবাই ঘৃণা করতেছে। কেউ আমার একটা ভালো আমার জিনিসটা মানে কেউ বুঝতে আসে না যে আসলে আমি কিভাবে এইভাবে কি হইতেছে, বা কিভাবে মানসিক যে কি একটা কষ্টে ভুগতাছি। মানে এদিকে বাপ জেলে বা মায়ে এইভাবে জেলে গেল, আর আমি যে এইভাবে মানে কিরকম কোন ব্যাপারটা আমি বুঝাইতে পারছি না। কেউ আমার প্রতি একটু সহানুভূতি না, সবাই আমার। তবে ঘৃণাটা আমাদের আবার সুগন্ধ একটা গাড়ি ছাড়ে সকাল 8টা বাজে, এই যে সায়দাবাদ আয় আমাদের ওই এলাকার থেকে সায়দাবাদ আসে। তো ওই গাড়িটা তা আমি আবার আমাকে স্ট্যান্ড থেকে আমার ফুবাড়ি ওই রোড দেয় আর কি, ওই জায়গা তো তখন ওই রাত্রেরই আমার একটা লুঙ্গি ছিল, মানে আর একটা গেঞ্জি ছিল, আমার পায়ে কোনো জুতা কিছু ছিল না। তো ওইগুলো এই প্যাক আর ভরা আর কি, প্যাক ভরা। তখন আমি দেখতে অনেক চঞ্চল ছিলাম, অনেক সুন্দর ছিলাম। তা যাই হোক, আমার ফুবু আমার একজোড়া জুতা, আমার ফুয়া তো জুতাও ছিল, কিন্তু এটা দিল না একটা লুঙ্গি করে না, লুঙ্গিটাও চেঞ্জ কর কিছু না, খালি আমার ওই সময় মানে 220 টাকা করে ঢাকা সাদাত ভাড়া ছিল সুগন্ধা গাড়িতে। তো ওই আমার 200-250 টাকা আমার দিয়ে দিছে। আমি মানে রায়রাট করে একটা জায়গা আছে আমার ওখান থেকে আর 1.5 ঘন্টার মতো আর কি, ওই কাউন্টার থেকে 1.5 ঘন্টা, ওইখান থেকে আমি সুগন্ধা গাড়িতে উঠলাম। গাড়িতে আমার উঠতে দিতেছে না, মানে শরীরে যে আমার যে অবস্থা আমার উঠতে দিতেছে না। তাও যাই হোক, আমি জোর করে উঠছি, আমি টিকিট নিয়েছি, জোর করে উঠছি। আর ওইটা দিয়ে যে আমার বড় বোন আর বড় বোন জামাই গাড়ির মধ্যে, হ্যাঁ গাড়ির মধ্যে। তখন আমি মানে করে দেখি আমি অনেক কাঁদতেছি, এতটা কাঁদতেছি যে আমি নিজে গাড়ির ভিতরে সবাই মানে অবাক হয়ে বসে। কিন্তু ওরা যে ভাই আমি বা কোনো কিছু এইটা আমারে কোনো মূল্যায়ন করলো না, মানে কইতেছে আমার বড় বোন কইলো যে পাগল,
মানে এরকম একটা মানে আমার প্রতি এমন একটা ঘৃণা। যাই হোক আমি একটা সিটের পিছনে, আমার মাঝখানে সিট নাম্বার ছিল কিন্তু আমি সিটের একটা পিছনে গেছি, কিন্তু আমার যে পরিবেশ বা কোন অবস্থায় সিটের পিছনে যায় বইলাম, বলার পর দেখা যায় আমি নামছি আপনার যাত্রাবাড়ি নাই না, আমি আমার ফু বাড়ি আইলাম। ফু বাড়ি যাত্রাবাড়ি এরিয়ার ভিতরেই আশেপাশেই, তো আমি একটা ফু বাড়ি আইতাম। তবে ওখানে 2 ফুবু থাকে, তো এক ফুবু মোটামুটি আমার পছন্দ করতো, মানে আরেক ফুবু টোটালে দেখতেই পারতো না আমারে। তা যাই হোক, ও তখন আর ওই যে আমার মারে যে পুলিশ আমার 2200 দিয়া দিল, তখন তার আমার নামে একটা মামলা দিছে। আপনার নামে একটা মামলা দিয়েছে? আমার নামে মামলা দিছে। তখন পরে তারা আমার নামে ওই রাতে মানে আমার নামে একটা মামলা দিয়ে দেয়। ওই এলাকার সাক্ষী মানে কাগজপত্র সহ মানে একটা অনেক শক্ত একটা মামলা দিয়ে দেয়। তার কারণে আমি এই যে কোনাপাড়া মানে হেরা আমার কেউ রাখতে চায় না, মানে আমার একটা ঘৃণা চোখ দেয় খুব ঘৃণা। তারপর আমি ওই সময় মানে কোন দিকে যাবো, কই যাবো, যাই হোক আমার এই ফুবুর বাসায় আমি প্রায় 2.5-3 মাসের মতো থাকছি। আবার ওদিকে আমার মারে মনে করেন 13 দিনের মাথায় জামিন দেয়, 13 দিন পরে তারিখ পরে, কিন্তু আমার ছোট ভাইয়ের কারণে 13 দিন পরে জামিন দেয়। কিন্তু ভিতরে আমি শুনছি নাকি আমার বাপের জেল গেটের ভিতরে যে ঘুরতে পারে না, দাদা বিকালবেলা যে সময় যে কোর্টের গাড়ি যায় আসামি ঢুকে, তখন ওই যে আসামি ঢুকে তখন মানুষজন ভিতরে বইয়া থাকে যে আসামি, নতুন আসামি আসলো কেডা কি, এটা মানে দেখার একটা ইয়ার জন্য। তখন আমার ভিতরে আমার বাপে দেখতেছে যে আমার ছোট বাইরে সহ আমার মামায় আমার ভিতরে পাশে তো মহিলা ওয়ার্ড, তো মানে নিয়ে যাইতেছে। এখানে আমি ঢাকা 2.5 মাস থাকার পরে আমার কি করলো, পরে আমার বাপেও জামিন পাইলো। আচ্ছা, আমার বাপেও জামিন পাইলো। এদিকে আবার এদিকে একটা বড় সমস্যা হলো যে আমার বাপের আমার দাদা অনেক ভালোবাসতো এবং প্রচুর পরিমাণ কাঁদতো, এবং কানতে এক সময় এমন একটা পরিস্থিতি হলো তাই 2টা চোখে কোনো দৃষ্টি নাই, আমার দাদা মানে চোখে কিছু দেয়ই না। পরে আবার ওই ডাক্তারের কাছে আনা পরে তারপর মানে কোথায় ডায়াবেটিস, এই কারণে আর অপারেশন করতে প্রায় 7-8 বছর, তাই সে অন্ধভাবে আর কি। তো এটা আমি মূলত আমার বাপের কারণে আর কি, কানতে প্রচুর ভালোবাসতো, চোখ দুটাও হারাইলো। মানে মূলত টোটাল বংশের ভিতরে যারাই আমাদেরকে দূরে আছে তারাই মোটামুটি ভালো আছে। তো পরে 2.5 মাস পরে আমার কি করলো, ওই যে পিরোজপুরে আর কি আমার মামলা তারিখ আসলো। তারিখ আসার পরে আমি ওখানে তারিখে গেলাম, যাওয়ার পরে যাই হোক এটা বাপে ওখানে টাকা পয়সা উকিল দিয়ে আগে যাই হোক সিস্টেম করে জজের লাগে বা পিপিল কথাবার্তা কুইয়া যে আমার মামলাটা মানে কোর্টে উঠছি, ওটা পরে আমার খালাস দিয়ে দিল। আচ্ছা, পরে যাই হোক আস্তে আস্তে আমি ওখান থেকে সিগারেট খাইতে এক পর্যায়ে আমি তখন কি লেখাপড়া করছে না লেখাপড়া ছেড়ে দিয়েছে? একবার ছেড়ে ওই যে স্কুলে গেলাম, স্কুলে মনে হয় 10-15 দিন গেছি, ওই যে হাই স্কুলে ভর্তি হলাম আমাকে শিখছি যাই মাদ্রাসার থেকে। পরে মানে স্কুলের স্যার মাস্টাররা বা এলাকা মাস্টাররা টোটাল আমার মানে আজে বাজে কথাবার্তা, এটা পড়া পারলো মানে কেউই ভালো চোখে দেখে না, আমার টোটাল কেউ ভালো চোখেই দেখে না। আচ্ছা, আর ফ্যামিলিগত ভাবেও না। ওকে, তখন কি মা কি জেল থেকে ছাড়া পেয়েছে? হ্যাঁ, মা ওই ঢোকার মানে 13-14 দিন পরে ছাড়া পাইছে। পরে 2 মাসের পরে আর কি আমার বাপে ছাড়া পাইলো। আচ্ছা, ওকে, ছাড়া পাইলো। এরপরে আমি ওই 2.5 মাস পরে আমার পিসপুর নিয়ে মানে থেকে মানে এগুলো কথা থেকে আমার যাবি নেই, কিন্তু মামলা চলতেছে আর কি, আমরা আজিরা দিতেছি এরকম একটা পরিস্থিতি। যাই হোক এলাকায় এই এক পর্যায়ে মানে সিগারেট খাওয়া দেওয়ার পরে আমি আমার শৈল করে একটা পোলা আসলো, ও আমার ট্যাবলেট খাওয়াইলো। তো আমার ট্যাবলেট খাওয়াইলো, একটা ঘুমের ট্যাবলেট খাওয়াইলো, তো একটা খাওয়ার পর কারণে দেখা যায় আমি একটু নিজে একটু চাঙ্গা মনে হইতেছে। ওকে, একটু কেমন চাঙ্গা, একটু ভয়ও কম লাগতেছে যে আমার কোনো কিছু মানে ভয়টা বলতে কিছু আছে এরকম লাগছে না। পরে একটা দুইটা মানে এরকম করতে এখন কন্টিনিউ এমন পরিস্থিতি হয়েছে যে 120টা মানে 240টা আমার সকালে এক টাইম এবং সন্ধ্যার পরে এক টাইম, ওইটা আমি মানে মিক্সার বানাইতাম বিভিন্ন ফর্মুলা দিয়া, তো ওইটা আমার শরীরে ম্যাচ করতো, অন্য যেগুলো ঘুমের হচ্ছে ওগুলো আমার ম্যাচ করতো না। 120টা এবং আমার মাথাটা অল টাইম এমনই হট ছিল যে ওই নেশাগুলোও আমার কাজ করতো না, কিন্তু আমি ওই নেশার করে কি করতাম না করতাম, আমি হাজারো বড় অকারেন্স করলো দেখা আসছে কত আমি কালকে অতটা আমার আংশিক মনে থাকতো না। ও যে ঘুমের ওষুধটার কথা বলছে, আমরা সেখানে এটার নামটা মিউট করে দিয়েছি প্রিয় শ্রোতা। এটা 120টা একসাথে গুলে যদি একটা মানুষ খায় তাহলে তার মৃত্যু একেবারেই অনিবার্য। কিন্তু ওর যেটা হয়েছে যে ধীরে ধীরে ও যেহেতু নিয়েছে, প্রথমে 5টা 10টা ভাবে করে অ্যাবজর্ব করে ফেলেছে ওর বডিটা, এবং সেটাও দিনে নিতে 240টা, অর্থাৎ সকালে 120টা এবং রাতে 120টা। আপনি যা শুনছেন তা শুনে মুখটা হা হয়ে যেতে পারে। ইয়াস, 240টা নিলে একটা মানুষের বাঁচার কথা না, কিন্তু ব্রেনের যে অ্যাবজর্ব পাওয়ার বা আমাদের যে ইমিউনি সিস্টেম, সেখানে কিন্তু অল্প অল্প করে দিলে অনেক কিছু পর্যন্ত আমরা সহ্য করতে পারি। এমনও হয় যে সাপের বিষ পর্যন্ত সহ্য করা যায়, কারণ ততদিনে ইমিউনি সিস্টেম গ্রো করে যায়। কিন্তু সেটাও যে ব্রেন কতখানি লোড নিতে পারে এবং
এবং মানুষকে কতটা বিভ্রান্ত করে দিতে পারে সেটাই ও বলছে আসলে। বলুন তারপরে। তারপর এইভাবে মানে কন্টিনিউ খাইতেছি কিন্তু নিজের কোনো হৃদয় পাইতেছি না, বা আমি কি করতেছি কিন্তু ভালো কোনো কাজ করতেছি না। আমি এই লোকের মনে করেন যে মেইন রোডে যাই, মেইন রোডে একটা সাইকেল মনে করেন আজকে আমি সাইকেল রাইকা আমাকে নিয়ে বেঁচে চালাইতেছি। আচ্ছা। মানে এই অমুকের একটা প্রথম ওই সময় নোকিয়া একটা 1100 সময় মোবাইল বেরিয়েছিল, তো এই মোবাইল পাইলাম আমি হাত দিয়ে নিয়ে মানে বেঁচে চালাইতেছি, মানে যাই করতেছি মানে উল্লা পাল্লা সবকিছু। যেমন আমার মাজায় ছুরি নিয়ে আমি মানে বিভিন্ন জায়গায় মানে নেশার আমার কন্টিনিউ একটা হয়ে গেল। প্রায় আমাদের ঘরে অনেক জিনিস থাকে, তাদের 2 সংসারে, তো এই 3 সংসারের জিনিসগুলো মানে আস্তে 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 যেমন অনেক রেকাবি, আলমারি বা সুকেস বা বিভিন্ন দামি জিনিসগুলাই আমি 3টা সংসারের জিনিস সব টোটালে প্রায় 5 থেকে 7 লাখ টাকার মানে সংসারিক জিনিস এবং কিছু কাঠ এগুলা কাইটা রাখছিল যে ঘর তুলবো, এগুলো আমি সব আস্তে আস্তে বিক্রি করে লাইছি আপনার নেশার জন্য। হ্যাঁ, নেশার জন্য। প্রিয় শ্রোতা, বিরতি নেব, আরো একটা ছোট্ট একটা বিরতি। একটা শিশু কোন পরিবেশে বড় হলে কিরকম হয় সেটা নতুন করে বলার কিছু নেই। আমরা সবসময় একটা কথা বলি, যিনি ভুল করেন, যিনি অপরাধ করেন, যিনি অন্যায় করেন, তার দিকে সরাসরি বন্দুক তাক করবার আগে, বন্দুক তাক বলতে আমি যেটা বোঝাচ্ছি আঙ্গুল তোলার আগে একটু চিন্তা করে দেখবেন যে এই মানুষটিও সম্ভাবনাময় এবং এর দ্বারা কত ভালো কাজ হতে পারত। এই মানুষটি তো একটা মেসেজ নিয়ে দুনিয়াতে এসছে, মনুষ্য জীবন ভালোভাবে কাটানোর কথা, কিন্তু সে ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, রাস্তাটা অন্যদিকে চলে গেছে। এই মানুষটা যদি উপযুক্ত পরিবেশ পেত তাহলে এর মধ্যেই হয়তো বা জগৎ বিখ্যাত কেউ গড়ে উঠতে পারত। আমরা পারিনি, আমাদের সমাজ সেটা পারেনি। সুতরাং একটা মানুষকে অপরাধী বললে শুধু তাকে বলা হয় না, তার পরিবারকে বলা হয়, সমাজকে বলা হয়, চারপাশকে বলা হয়। এটা এই ব্যর্থতার দায় শুধু তার নিজের না, তার পরিবারের, তার সমাজের, এমনকি কখনো কখনো রাষ্ট্রেরও। আমরা ছোট্ট একটা বিরতির পর আপনার সঙ্গে রয়েছি। সবুজ আজকে কনফেস করছে। সবুজকে দেখার জন্য আপনারা চলে আসবেন আমার ফেসবুক পেজে। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে RJ কিবরিয়া নামে। অবশ্যই সেখানে লাইক দেবেন এবং সবার জন্য একটা সুসংবাদ, সেটা হলো অনেক অনেক দিন পরে আমার ক্যারিয়ারের প্রায় 12 কিংবা 12.5 বছর রেডিওতে, বাংলাদেশের ফার্স্ট প্রাইভেট FM রেডিওর জন্ম যেদিন, সেদিন থেকে আমি অন এয়ারে আছি। তো সেই সময়টা থেকে এখন পর্যন্ত ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আমার নিজে অপারেট করা কোনো গ্রুপ আমি কখনো ওপেন করিনি। গ্রুপের সুবিধাটা হচ্ছে এখানে সবাই স্ট্যাটাস দিতে পারে, সবাই কথা বলতে পারে, সবাই কমিউনিকেট করতে পারে। পেজের সেই সুবিধাটা নাই, কারণ পেজে আপনি ইনবক্সে পাঠালেন সেটা আমরা অনেক সময় দেখতেও পারি না, কথাও বলতে পারি না, এবং কমিউনিকেশনটা একমুখী হয়ে যায়। কিন্তু গ্রুপের ব্যাপারটা অন্যরকম। এবং গ্রুপে গিয়ে আপনি যদি আমার কাছে মনে হয় যে না ঠিক আছে আপনি অ্যাক্টিভ এবং আপনাকে এখানে গ্রুপে নেওয়া যায়, তাহলে ওখানে আপনাদের গ্রুপের যে অ্যাক্টিভিটিস আপনি ওখানে কমেন্টস করতে পারবেন, স্ট্যাটাস দিতে পারবেন, আমাকে সরাসরি সাজেস্ট করতে পারবেন, সরাসরি আপনার সঙ্গে আমার একটা কমিউনিকেশন হবে। এরকম একটা রাস্তা আমি ওপেন করেছি। আমার গ্রুপটার নাম হচ্ছে কি শোনাইলা কিবরিয়া ভাই, বাংলা এটা। এবং এই গ্রুপটা শুধুই আমার এই RJ কিবরিয়া পেজ থেকে মানে প্রায় 14 লাখের উপরে এটাতে ফ্যান ফলোয়ার আছে। এই পেজটি হচ্ছে এই গ্রুপটার অ্যাডমিন। সুতরাং অন্য কোনো গ্রুপ আমার নামে থাকলে ওটার সাথে আমার সম্পৃক্ততা নেই। আপনি যদি আমার সাথে একদম পার্সোনালি কমিউনিকেট করতে চান, সরাসরি কথা বলতে চান, যোগাযোগ রাখতে চান, তো এই গ্রুপে আপনি জয়েন করতে পারেন। সেটার জন্য যেটা করতে হবে, আমার পেজটিতে গেলেই গ্রুপটার শেয়ার দেওয়া আছে, আপনি ওখানে রিকোয়েস্ট পাঠাবেন, ওখান থেকে 3টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে, এবং অ্যান্সার করার পরে যদি আমার কাছে মনে হয় যে ইউ আর পারফেক্ট, দেন আপনাকে আমরা গ্রুপে ওয়েলকাম করবো। তারপরে আপনি গ্রুপের মেম্বার হয়ে যাবেন। আর গ্রুপ মেম্বাররা সবাই আমার সাথে যেভাবে আছে, উই আর ফ্যামিলি মেম্বার, এবং আমরা টিম মেম্বার হিসেবে কাজ করছি ওখানে। সো গ্রুপটাতে আপনি জয়েন করতে চাইলে আমার পেজটাতে আসতে হবে www.facebook.com/kibriya.rj, KEBRIA.RJ। পেজটি RJ কিবরিয়া নামে আছে। অবশ্যই লাইক দেবেন, ওখানে গিয়ে দেখবেন যে গ্রুপে আমি আমার পেজে আমার গ্রুপটি ওখানে আমি শেয়ার করেছি। ওখানে কি আপনি ফর্মালিটিস যেগুলো আছে সেগুলো পূরণ করবেন। জি, আমি যেখানটায় ছিলাম যে এক পর্যায়ে আপনি বাড়ি ঘরের যত মূল্যবান আসবাবপত্র ছিল সবকিছু বিক্রি করে দিচ্ছিলেন এবং 7-8 লাখ টাকার জিনিসপত্র আপনার নেশার জন্য। জি, তারপর এমন একটা পর্যায়ে হলো যে এলাকার, আর ওই সময় আমার আর ট্যাবলেট জিনিসটা হলো এমন যে আমি যদি এইটা টার্গেট করি যে আমার ওখানে মৃত্যু হোক যাই হোক, যে আমার টার্গেট পুরো করতে হইব, মানে ওইরকম আমার একটা মানে ইয়া ছিল, মানে টার্গেট পূরণ করতে হইব। তো এক পর্যায়ে এলাকায় মানে যে দেশ গ্রামে তো হাঁস মুরগি পালে না, তো প্রতি রাত্রেই মনে করেন যে 5-6টা হাঁস মুরগি প্রতিটা রাত্রে লাগতোই। ওটা বিভিন্ন মানুষের বাড়ি, আর আমার লগে আরো 1-2 ছিল, তো আমার মতো কন্টিনিউ এত খাইতো না, কম ছিল, কিন্তু তারা রাত্রে আনন্দ আমার লগে করতো আর কি। তো প্রতিদিন রাত্রে আমাদের পুরান বাড়ি
খালি ছিল তো ওই বাড়িতে মনে করেন হাঁস মুরগি আর কি এমন দেখা যায় ছাগল বন্ধু নিয়ে আসছি, বহুত ছাগল বাড়ি থেকে নিয়ে আসছি না মনে করেন জবাই করে আমরা পাক করে খাইছি। আচ্ছা এদের কারণে দেখা যায় এলাকা ভিত্তিক একটা বড় ধরনের মানে ফ্যামিলির উপর একটা চাপ পাইলো যে তোমার পোলার কন্ট্রোল বা এইটা সেইটা। পরে কি করলো, একদিন আমি বানাইপাড়া একটা জায়গা আছে তো এখান থেকে ওই যে রেকটি আর কি, তো ওই সময় আসলে ভ্যারাইটিস নেশা করতাম। আচ্ছা ওই যে রেকটি আছে একটা, ওইটা হইলো আপনার ওই যে বাংলা মদের মতো ওই যে হোমিওপ্যাথি আর কি, জিভ এক ফোড়া দিলে মানে সেট করে ওইরকম একটা 6 ইঞ্চি মতো বোতল ছিল, তো ওইটার সময় 60 টাকা করে ব্যস্ত, তো ওইটা একবার একটা বোতল খাইলেও কন্টিনিউ হইতো আর কি, তো ওইটাও খাইতাম। ওইগুলো খাওয়ার কারণে একদিন আমাদের বাজারে গেছি, যাওয়ার পর মানে দোকানে যে বুট বেচার আমার বাপে আর ওই চাচা এলাকার চাচা বিতি যা সবাই বইয়ে রয়েছে, তো ওই পুরো বল বুটগুলো আমি ওই যে টেবিলের উপরে ডাইলা দিছি। মানে কি করেছেন আপনি জানেন না? না আচ্ছা ডাইলা দেওয়ার পর একটা বুট খাইছি, খাওয়ার পর কারণে আমারে তো ওই সময় বাবা একটু মানে ভালো বুঝ দিয়ে আমার ঘরে পাড়ায় তো অন্য একটা দোকানে উঠতে মানে 2 প্যাকেট আমি গুলি সিগারেট লইয়া এটা খাইতে খাইতে আমার ঘরে গেছি, জুতো ওই অবস্থায় আমি ঘুমায় রয়েছি। পরে মানে 1-1.5 ঘন্টা পরে পুলিশ আইলো, পুলিশ আমার হাতে হ্যান্ডকাপ লাগাইলো। এটা বাপেই আনছে আর কি। ও বাপেই নিয়ে আসছে? হ্যাঁ বাপে নিয়ে আসছে, তো ওরকম টানতেছে তো ও আমি তবে আমার একটা অভ্যাস ছিল কি, আমি যদি ঘুমায় থাকতাম তো আমার কেউ ডাক দিত না, তো আমি দেখা যায় এমন আছে 2 দিন 3 দিন 4 দিনও ঘুমায় রয়েছি, আমার ওরা আমি নিজের ইচ্ছায় মানে আমার মানে ফ্যামিলিগত ভাবে মানে আমি নাই বলতে একটা মানে এরম একটা শব্দ আছে না, মানে ওইভাবে রাখতেছে। জন্ম দিছে কি করবো, মানে এরম একটা পরিস্থিতি আছি। তো এই পুলিশ আমার হ্যান্ডকাপ দিয়ে টানতেছে, এটা আমি আর সহ্য করতে পারিনি, তো এরকম ধাক্কা দিয়ে আমার দরজা দিয়ে মানে সামনে পড়িয়া যায় আর কি, তখন পুলিশটার এই সাইডটা ফাইটটা যায়। ফাইটে যাওয়ার পর কারণে কিন্তু আমার মায় তো বুঝতে পারছে যে পোলার যখন দল বা এই কাম করছে তত পোলারে অবশ্যই টর্চারিং করবে। তো যাই হোক আমার মা ওই স্যারের কি করলো, 2টা পাও ধরে স্যার যাই হয়েছে, আর বাপি তো খবর দিয়ে আনছে আপনি এই যে 1000 টাকা হলন, তো ওরে থানায় নিয়ে মাইরেন না। দেখো হেরা তো বুঝ দিল যে না মারবো না কিছু না, এটা কইলো। পরে আমার নিল থানায় নিয়ে, মানে যা মারলো টোটাল আমি আমার ওখান থেকে জেলখানা দেওয়ার পর আমি 1 সপ্তাহের ভিতরে আমি মানে খারাইতে পারিনি। আমার জেল গেটে ঢুকাইছে ভিতরে মানে ইয়া করে, কিন্তু এরা কাগজে লেখছে যে মানে গ্যাঞ্জাম করছে, গ্যাঞ্জামে মারামারির কারণে, কিন্তু পুলিশে টর্চারিং করে এটা লেখা নেই আর কি। আর ওখানে মামলা দিয়েছে আমার সেফ কাস্টডি। সেফ কাস্টডি মামলাটা হইলো মানে নিরাপদ হেফাজত, মানে হইলো সরকারের কাছে আমি সুপর্দন করলাম। ওটা আমার সরকার আমার যাতে নিরাপদে রাখে সেজন্য আমি নিজেকে সুপর্দ করছি। একমাত্র প্রধানমন্ত্রী বা কেউ ক্ষমতা নাই আমার বাইর করানোর, আমার বাপের বা আমার মার এই 2 জন এরাই যদি সই দিয়ে যে কোনো সময় আমার নিয়ে আসতে পারবো, আমার সাথে কেউ দেখাও করতে পারবে। আপনাকে নিয়ে কি করলো? ওই না মানে জেলখানার ভিতর রাখলো, প্রায় 17 মাস রাখলো প্রথমবার। আচ্ছা 17 মাস। আপনাকে যে মারার সিস্টেমটা আমি একটু জানতে চাচ্ছি, কিভাবে কি করলো, কোথায় নিয়ে মারলো? প্রথম মারছে আপনার ওই যে অফিস রুমটা, অফিসে আমার ডাস্টার দিয়া মারছে, এই যে এই সব জায়গা, এই যে এই সব জায়গা আঙ্গুলের উপরে, মানে ডাস্টার দিয়া পুষে মারছে। ডাস্টার দিয়া মারার পরে মনে করেন হাতত তো ফুইলা রয়েছে, পরে ভিতরে আবার লাডি দিয়া বেদুর মানে খালি ভিতরে দৌড়াইছি, আর এক পর্যায়ে মানে জ্ঞান হারাইলাইছি। পরে মনে হয় মানে থামছি না কইতাই না, দৌড়াইছে মানে কি রুমের ভিতরে? এটা আপনি ছাড়া কেউ ছিলেন না? না ওটার ভিতরে আমি একাই ছিলাম। আচ্ছা একাই ছিলাম, তবে 2টা রুম ছিল, তবে ওইটা মহিলা ওয়ার্ড একটা আর পুরুষ ওয়ার্ড একটা। কে মেরেছে? যিনি আঘাত পেয়েছে উনি মেরেছে না অন্য কেউ? না, ওই ওনার লগে যে ওসি গেছিল হ্যাঁ মারছে। ওসি মেরেছে? হ্যাঁ ওনার লগে যে ওসি গেছিল হ্যাঁ মারছে আমার কারণে। যাই হোক আমারে জেলে দিল, জেলখানা পিরোজপুরে জেলে দিল। দেওয়ার পর আমরা 1 সপ্তাহ পরে তো আমার কি ঔষধ পাতি দিল, তো ঔষধ পাতি আমার ভালো না, মানে আস্তে ধীরে কাজ হয়। 1 সপ্তাহ পরে মোটামুটি সুস্থ হইলাম। সুস্থ হওয়ার কারণে এরা 17 দিন পরে তার সময় মানে আমার মাথায় এমন গরম ছিল যে আমি কোনো কিছু মনে করতাম না। তো আমি জীবনে যে জেলে ফার্স্ট ঢুকছি মানে এইটা আমার কাছে মনে হইতো না। পরে আমরা ওই যে ভিতরে বিড়ি নিয়ে বাজি খেলে আর কি, জেলের ভিতরে বিড়ি বাজি খেলে। তো ওই ভান্ডারিয়া বাড়ি সুমন কইরা নাম একটা ছেলে, তো আমরা এই যে মানে 12টার ঘুন্টিতে ভাত দেয়, ভাত খাইয়া মানে আমাদের ওই টাইমে তো সবাই একটু নিজে থাকে ঘুমানো, কিন্তু আমরা সময় ঘুমাই না, মানে আমরা ওই যে বিড়ি বাজি খেলি, তো টাস খেলতে দেয় ভিতরে। তো বিড়ি বাজি খেলি মানে এক পর্যায়ে ওই পাইছে বা মানে আমরা 1 প্যাকেট বিড়ি আসলো, মানে বিড়িটা সবই ওই পাইছি, কিন্তু এইটা আমি আর যে সহ্য না করতে আমি কইছি আমার অর্ধেক বিড়ি দিয়ে দে, তোর আমি পরে দিই। কিন্তু এদিন ওই যে কলম দিয়ে যে আমরা কলমে যেটা লেই না, তো ওই কলম দিয়ে আর কি কলমটা পরে এই যে এই বুকের এই সাইডে কলমটা ঢুকিয়া যায়, কলমটা মানে পুরোটাই ঢুকিয়া যায় জেলের মধ্যে। হ্যাঁ জেলের ভিতরেই। তবে আমাকে ওই যে শরীফপেটির মানে ওখানে অনেক আসামি ছিল ওই জায়গা, তো আসামি ছিল। পরে কি করলো ওই জায়গায় পরের দিন, তবে ওই তৎনগত মারে না, পরের দিন মানে সকালে একটা জেলার ফাইল হয়, তা আমার নামে একটা রিপোর্ট লেখে, আর ওরা তো মনে করেন হসপিটালে নিয়ে যায়, হসপিটাল নিয়ে যায়। তা আমার ওই জেলার ফাইলে একটা ইয়া লেখে, পরের দিন সকালে কি জেলার ফাইলে ভোরবেলা, তো ওই টাইমে আর কি আমার ডাকে। তো ওই দিনকে রাতে আমার সেলে নিয়ে রাখে,
তোমার ছোট একটা রুম আছে মানে সিঙ্গেল রুম, ওটার পাশে বাথরুম আর সবকিছু কষ্টদায়ক খুব আর কি। ওই ছেলে নিয়ে রায় এবং ডান্ডা বেরি আছে, ডান্ডা বেরি ফিন দেয়, ডান্ডা বেরি ফিন দেয়। এরকম প্রায় আমারে সকালবেলা আনছে, সকালবেলা আনে জেলার ফাইলে মানে এই ঘটনা এটি কইলো। পরে কি করলো মানে এমনি ইয়া করে এত লাডি বইরা আমার এই যে পানি এই যে ফাটা গেলাইছে, এইসব জায়গা সব ফাটা গেলাইছিল এই যে। পরে মানে প্রচুর পরিমাণ আর মানে মায়ের হলো পান নিচে মারে, পান নিচে সব পাতায় মারবো, অন্য কোন জায়গায় আঘাত করে না জেলার ফাইলে যেটা সকালবেলা। যাকে কিভাবে মারার পর কারণে ঔষধ পাতি কিছু দিল, দেওয়ার পর কারণে প্রায় আমারে 4 মাস 4.5 মাসের মতো আর কি ওই ইয়া রাখলো, ওই যে সেল কয় যেটা ওই যেখানে হ্যাঁ একা থাকি ডান্ডা বেরি। ওই 4 মাস আমার ডান্ডা বেরি তো খুব একটা যন্ত্রণাদায়ক, ডান্ডা তো 2 পায়ে ডান্ডা থাকে যে মাজা মানে ওটা খুবই ঘুমাইতে মানে সব দিকেই কষ্ট, মানে এটা আমার একটা পাশ দিয়ে দিল যে ওটা সবসময় থাকবে। হ্যাঁ পরে 4 মাস না কয় মাস দিল, এরপর ওইটা গেল গা, এরপরে মনে করেন আমার আবার ওয়ার্ডে আনলো, ওয়ার্ডে আনলো সবাই সাথে আর কি, জি ওয়ার্ডে আনলো। ওয়ার্ডে আনার পর তা এ কন্টিনিউ আবার মাঝে মাঝে 1 মাস 1.5 মাস পরে কোডেও নাই, আচ্ছা কোডেও নাই মানে খালি জজ আমার দিক চাই চাই আর কিছু কয় না, কই মানে এই পর্যন্তই, পরে আবার লইয়া যায়। পরে আর বাড়ি থেকে কোনো দেহা সাক্ষাৎ কিছু নেই দেখেন। কিন্তু জেলের ভিতরে এখন আমি মনে করেন একদম একটা ব্যবসা শুরু করে দিলাম, একজনের ব্যবসা মনে করেন জেলার ওই যে ভিতরে যে মেয়াসার থাকে পুলিশ থাকে এগুলো কিছু কন্ট্রোল আনলাম যে আমার স্বরূপকারী থানা যদি আসামি আয় তাই মনে করেন যে আমি ওয়ার্ডে আমার ওয়ার্ডে রাখবো, মনে করেন এগুলোকে চুক্তি হলে আর বাড়িতে টাকা পয়সা পাঠাইলে আপনার এত 200 দিমু বা বেড বাথরুমে কোন আছে আমার পাশে নিমু বা প্রতি আসামিরই বাড়ি থেকে লোক যায় পিছিয়ে টাকা দেয় বা খাওয়ান কোন দেয়। তো এই ধরনের ভিতরে একটা ব্যবসা শুরু করে দিলাম এবং কন্টিনিউ আবার ওই যে পাকঘরও মনে করেন কিছু তরকারি স্প্রে রান দেয় ওগুলো একটা লাইন প্যাড করে ভিতরে কিছু কিছু ভালো আসামি হ্যাঁ করে দিলে দেখা যারা সপ্তাহে পিজির থেকে কিছু টাকা ওইভাবে আর কি অ্যাকাউন্টে দিয়ে দেয়। তো মোটামুটি মানে ভালোই চলতেছে, এলাকাতে লোকজন যাইতেছে মানে সবকিছু ভিতরে ভালোই আছি। তো যাই হোক হঠাৎ 17 মাস পরে আমারে হঠাৎ একদিন বিকালবেলা ডাক দিল যে মেরো মানে আমার জামিন হয়ে গেল। তা আমি তো বাইরে এলাম, বাইরে আনা কারণ বাইরে তো পিরোজপুরে টাউনের ওই সময়টাতে কোনো ধরনের নেশা নিতে পারেনি জেলে থাকা অবস্থায় নাকি নিয়েছেন? এটা আমি ভুল করছি যে আমি ওই যাইতাম না যে কোর্ট ঘরে যাইতাম, ওটা পুলিশেই ব্যস্ত আমার কাছে, পুলিশেই ব্যস্ত। আর এই টাকাটাই তো দেখা যায় কোর্ট ঘরে যে প্রতি আসামি তো লোক যায় কোর্টে উড়াইলে দেখা যায় বাপ বা বাই যে লোকজন যায়, আর এর মাধ্যমে পুলিশেই ব্যস্ত হয়, ওই মাধ্যমে টাকা ওইভাবে দিয়ে দিত ওই জেল গেট দিয়ে। আর কোর্টে গেলে তো মনে করেন যে দেশের বা ঘরের খাবার ওইটা খাওয়া, এরা পুলিশেই ব্যস্ত। ওখানে যারা শতাধিক মিশা ওখানে ফেন্সি ডিল আপনার গাঁজা এই দুইটা মানে একটা কন্টিনিউ টাকা হলে পাওয়া যায়, কিন্তু গাঁজাটা ভিতরে মূলত যারা সবাই আর কি থাকে মানে সবাই দিয়েই খায়। আর ফেন্সি যারা বিএপি সিস্টেমে থাকে দেখা যায় হেরা ওইটা এটা পুলিশেরাই বেছে, আচ্ছা পুলিশেরাই বেছে এবং ভিতরও সিস্টেম আছে। ওকে ঠিক আছে, এটা আপনার ভাষ্য, আমরা কোনোভাবে ইনভেস্টিগেট করিনি এবং আমরা জানি না এটা সত্যটা কতটুকু, ওটা ওর লাইফের কথা বলছে। এবং আমরা কিন্তু আমাদের অনুষ্ঠান যখন প্রচার করি তখন কিন্তু একটা ডিসক্লেমার দিই এখানে। সুতরাং কোনো প্রতিষ্ঠান বা কারো সম্পর্কে যদি নেগেটিভ ভাবমূর্তি তৈরি হয় সেটা একেবারেই আপনার জায়গা থেকে কল্পনাপ্রসূত, কারণ এই বিষয়গুলো ইনভেস্টিগেটেড নয়, এগুলো সত্য কি মিথ্যা এগুলো আমরা জাজমেন্ট করিনি, এগুলো আমাদের স্টেটমেন্ট নয় বা বিশেষ করে ঢাকা এফএম এর স্টেটমেন্ট নয়। আমরা এই গল্পটা প্রচার করছি বা আমরা এই স্টোরিটা প্রচার করছি একটা মানুষকে শুদ্ধ পথ দেখাবার জন্য, একটা মানুষ যাতে ভুল পথে না যায় সেটার জন্য। সেই গল্পটা বলতে গিয়ে প্রাসঙ্গিকভাবে আমাদের সমাজ, রাষ্ট্র এবং একই সাথে প্রতিষ্ঠানের বিভিন্ন নানা দিক উঠে আসে, সেটা কতখানি সত্য মিথ্যা সেই জায়গাটিতে আপনি আপনার অভিজ্ঞতাকে কাজে লাগাবেন, কিংবা সেই জায়গাটিতে আমাদের সমাজ যেটা বলে আমাদের বেড়ে ওঠাতে আপনি যে সব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন সেই সবকে কাজে লাগাবেন। এবং সেখানে যে এই ঘটনাগুলো কতটুকু সত্য, যেহেতু আমাদের এটা ইনভেস্টিগেটিভ শো না, সেই জায়গা থেকে আমরা কোনোভাবেই আপনাকে ইন্সপায়ার করবো না এটাকে বিলিভ করার জন্য। দ্যাটস ইউর ওন রিস্ক অ্যাকচুয়ালি। ওকে বলুন তারপরে আমার ওখান থেকে আমার মা আসছে, আমার বাপে আসে নাই। জি আমার মা জেল দিয়ে বাইর করলো, বাইর করে তবে ওদিনকে আবার বাইর করতে করতে সন্দেহ হয়ে গেছে। সন্দেহ তাহলে আবার ওই জায়গা থেকে আমার এলাকায় যাওয়ার মতো এখন তো গাড়ি, ওই সময় গাড়ি ছিল না, লঞ্চের লাইনে ছিল। জি তো ওই সময় লঞ্চ সন্দেহ পাওয়া যায় না। পর আমরা ওই জায়গায় একটা বোর্ডিং এ রয়েছি, বোর্ডিং এ হওয়ার পরে আমি বললাম কি মামা জুতা কিনতে হইব, তা আমি 500 টাকা নিয়েছি আমার মার কাছে। 500 টাকা নিয়ে আমি ওই মুহূর্তেই আমি 15 না 20টা ট্যাবলেট আমি কিনে ওইটা খাইছি বের হওয়ার পর কি লাভ হলো 17 মাস থেকে? আমার প্রশ্নটা এখানেই যে দেখুন, আমরা একজন মানুষকে অপরাধী বলছি, সেই মানুষটাকে ঠিক করার দায়িত্ব কিন্তু আমাদের সমাজের, পরিবারের। প্রথম দায়িত্বটা পরিবারের, তারপর সেটা যদি পরিবার না পারে তাহলে সমাজ তাকে সেখানে হেল্প করবে, সমাজ যদি সেটা না পারে তাহলে রাষ্ট্র তাকে হেল্প করবে। 3টা লেয়ারই কিন্তু ফেল এই ছেলেটার ক্ষেত্রে। এই ছেলেটা একটা রিফ্লেকশন অফ সোসাইটি। আমাদের একজন মাত্র সবুজ না, এরকম অসংখ্য সবুজ আছে যারা ঝরে যায়, যারা পড়ে যায় এবং একই সাথে তারা আমাদেরকে পেছনে ফেলে রাখে। সুতরাং এখানে যদি ব্যর্থতা আসে তাহলে আমি, আপনি সবাই কিন্তু এই জায়গাটিতে ব্যর্থ, এবং সেটার জন্য শুধুমাত্র একজনের দিকে আঙুল তোলা কোনোভাবেই উচিত নয়। জি এলাকায় যাওয়ার পরে দেখতেছি যে আমার বাপে মানে আমার আর টর্চারিংটা বেশি বাড়াইলো,
আর ওই ট্যাবলেট তো আমি খাইছি, তো ওই আগের যে বাপসাপ যা করতেছি ঠিক ওইটাই করতেছি। ওই পিএস প্রতিযোগিতা ট্যাবলেটটা খাওয়ার পর কারণে আবার এলাকা যে ঠিকই আবার ওইভাবে আবার লিওনের মতন আস্তে 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 কোন আবার খাইতেছি, মানে ওই যে দৌড়ছি মানে ওই সেন্সেই মানে আবার ওই ট্যাবলেট খাইতেছি। কিন্তু এলাকা ভিতরে আমার বাপে কিন্তু কোনো আমারও একটা খারাপ লাগতো সবচেয়ে, আমার বাপে আমার ছাড়া কথা কইতো না কোনো সময়। মানে আমার যদি একটা সবুজকে যে ডাক দিত যে সবুজ এই জিনিসটা এইভাবে না বাবারে এইভাবে পয়েন্ট এখানে, এবং আমারে সে এতটা টর্চারিং করতো যে কিবরিয়া ভাই আপনি দেখলে বুঝবেন আমার এই পা। সমস্ত এই যে দুই ও মাইক্রোফোন থেকে সরে গেছে, ও আমাকে পা দেখাচ্ছে। সমস্ত শরীর আমার, আমি প্রথম একটা কথা বলছিলাম যে ভাই আমার শরীরে আসলে আমি যে কোনো বাড়তি কোনো কাজ করবো কোনো কিছু করবো এই শরীরে আমার এই দেহটা আছে ঠিকই প্রিন্সের মতো, কিন্তু এটাই শো। ও দেখতে অনেক সুন্দর প্রিয় শ্রোতা, এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নাই। ওর একটা ছবি আমি আমার পেজে দিয়ে দিয়েছি, আমার পার্সোনাল পেজে। আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন যে ও যা বলছে সেটা কতখানি সত্য। এবং ওর ফেসটা আজকে হাইড করতে পারেনি, ওর আমরা অনুমতি নিয়েছি। আপনার কিন্তু আমরা ফেসটা হাইড করছি না ফেসবুকে, আপনার অনুমতি নিয়েছি, আপনার ফেসটা আমরা দিব ফেসবুক। আপনার কোনো আপত্তি নেই? ফেস হাইড করার কোনো লুকাবো না, কিন্তু আপনাকে দেখাবো আমরা প্রিয় শ্রোতা, আমরা ওর একটা ফেস সহ একটা ছবি দিয়েছি আমাদের ফেসবুকে, দেখে আপনারা বুঝবেন। কিছুক্ষণ আগে আমার কাপড় তুলে ওর পায়ের হাঁটুর নিচে টুকু দেখাচ্ছিল, ক্ষত বিক্ষত, অনেক দাগ আছে সেখানে। আর এখানে ও যে গালিটা শব্দটা দিয়েছে, ওর বাবা ওকে যেটা বলে ডাকতো, সেই শব্দের জায়গাটা আমরা পোলা শব্দটা শুনেছি, কিন্তু বাকি শব্দটা আমরা ছোট্ট করে মিউট করে দিয়েছি। আপনারা আপনাদের জায়গা থেকে বুঝিয়ে নেবেন। আমরা খুব দুঃখিত, কিছু বলার নেই আসলে। তবে এটা ঠিক, যার একটা সবুজে যাতে জন্ম না হয় সেজন্যই আজকের এই অনুষ্ঠান। আমি জানি আমার এই অনুষ্ঠানটি সমাজের সর্বস্তরের মানুষ শোনেন, যারা তাদের সন্তান কিভাবে ডাকতে পারেন সেরকম মানুষ আমার এই রেডিওর অনুষ্ঠানটা শোনেন, সব শ্রেণীর মানুষ শোনেন। তাদের সবার প্রতি আমার অনুরোধ, আপনার সন্তান আপনার ভবিষ্যৎ, এবং উপযুক্তভাবে বড় করার জন্য এটা আপনারই উপরে দায়িত্ব বর্তায়। আপনি সব ধরনের চেষ্টা করবেন, শুধু অন্যায় পথে চেষ্টা করা ছাড়া, বাকিটুকু আল্লাহর হাতে ছেড়ে দেবেন। কিন্তু সে যদি বড় না হয়, সে যেভাবেই বড় হোক না কেন, আপনি যদি চেষ্টা করেই করেন আর চেষ্টা না করেই করেন, তার সমস্ত সাফল্য এবং ব্যর্থতার দায়ভার কিন্তু আপনার উপর যায়। সুতরাং এটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা কাজ এবং দায়িত্ব আমি মনে করি। আমরা ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, এবং ওকে দেখার জন্য আপনাদেরকে আহ্বান জানাবো আমার পেজটিতে আসার জন্য। আমার পেজটির ঠিকানা www.facebook.com/kibria.rj, KEBRIA.rj, ঠিক আছে? facebook.com/KEBRIA.rj পেজটি আছে RJ কিবরিয়া নামে। লাইক দিতে ভুল করবেন। 4 আমাদের এই অনুষ্ঠানটি পুরোটুকু আপলোড করা হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে। আপনি ওখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি শুনতে পাবেন, এবং গত যে পর্বগুলো আছে তারা সমস্ত পর্বগুলো ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। জীবন গল্প এবং সিক্রেটস এই দুটো অনুষ্ঠান আমাদের ইউটিউব চ্যানেলে র্যান্ডম মানে নিয়মিতভাবে ওখানে আপলোড করা হয়। আপনি যদি ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রাখেন, পাশে যে বেল বাটনটা আছে ওটা যদি অন রাখেন, তাহলে যখনই আমরা নতুন কন্টেন্ট ওখানে আপলোড করব আপনি সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে সেটা জানতে পারবেন, এবং আপনি আপনার ইচ্ছা মতো সময়, অনেকে রাত্রের বেলা শুনতে পারেন না, ইচ্ছে মতো সময় দিনের বেলা হোক বা যখন অবসর পান তখন ওখান থেকে আপনি আমাদের এই অনুষ্ঠানটা শুনতে পারবেন। সুতরাং আমি সবাইকে বলি যে যারা রেগুলার এই অনুষ্ঠানটা মিস করতে চান না, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আসবেন। আসার পরে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে নেবেন। আমার ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/DFM904। আমি আবারও বলছি, youtube.com/DFM904। জি, তারপর কি হলো? মানে আমার লাগে এই ধরনের আচরণ দেখা যায় আমার, মানে ঘরে 3 বেলা। তবে আমার দাদা তো তখন ওই অন্ধ ছিল, দাদা তখন জীবিত আর কি, দাদা অন্ধ ছিল, আমার দাদিও ছিল। তো চাচা দুজন ধরে ঢাকা থাকতো, তো বেশিরভাগ ওই দাদিরই জ্বালাইতাম। দাদি আইন রাখতো, দেখা যায় খিদা শুধু না, ওই দাদিটাই খাইয়া লাইতাম। কিন্তু বাড়িতে অনেক সময় দেখা যায় আমার ঘরের পিছনে একটা বাথরুম আছে, বাথরুমের কোনা দিয়ে আমার মা অনেক সময় বলে মানে বাথ হয়ে যেত, অনেক সময় তুই রাই খাইতো। তো ওই ভাতটুকু আপনার খাওয়ার জন্য টোটাল ভাবে আমার সুযোগ করতো না। দেখলে মানে হে আমার এত টর্চারিং করতো যে আমাকে বাজারের ভিতরে হাজার হাজার মানুষ দেখছে যে কোনো বাপ একটা ছেলেরে এইভাবে টর্চারিং করতে পারে না। মানে এলাকার ভিতরে মানে এমন একটা, মানে হে নিজে নিজে মনে গর্ব মনে করতো। আমি জানি আমার বাপের জীবিত নাই, আজকে প্রায় 5-6 বছর পর্যন্ত মনে মারা গেছে। তো মনে হয় হ্যাঁ নিজে নিজে গর্ব মনে করতো। গর্ব মানে আমার এটা মনে হয় যে আমার এতটা আঘাত করে মানে নিজে নিজে গর্ব মনে করতো যে হ্যাঁ আমি বাপ, বা আমি এইটা পারি, আমার পোলার আমি এরকম একটা আমার ভিতরে মনে হইতো। ওকে। কিন্তু এই মারবার হঠাৎ আমার বাবার আবার পুলিশে ধরে নিল। আচ্ছা, আবার থানায় নিল। তবু সময় পুলিশ মানে জেলম্যান কিছুই না আমার কাছে, মানে একেবারে রেগুলার হয়ে গেছে। হ্যাঁ, মানে জেলগের মনে হলো যে আমি আমাকে বাড়ি বাড়াইছি বা লুই আইতেছি। আচ্ছা, আর ঠিকই পরে রাত্রে কি করলাম,
হ্যাঁ রাতে জেল গেটে গেলাম, ওই থানায় গেলাম, অশোকপুরি থানায় গেলাম। থানায় যাইয়া দারোগারে 1000 টাকা দিয়েছি, আর এই মামলাটা 50 মামলা ঘুরে দিছি। গাজা মামলা ছিল মানে 50 মামলা ঘুরে, ওরা হলো থানায় তো মানে টাপ অনেক সময় দেখা যায় পেপার ফেলাস হলে চাপ পলে দেখা যায় ওসি দারোগা ধরতে বাধ্য, টাকা পয়সা দিয়ে এরা তো অনেক চাবি পুরা ধরে। আচ্ছা এই ধরনের মামলা দেয়, দেখা যায় 1 সপ্তাহ পরে যাবেন। তো ওই দিনকে রাত্রে এটা দিয়া আমাদের ওখান থেকে মাগুরা গুড়া একটা গ্রাম আছে, মানে বাজার থেকে ওই জায়গায় রিক্সা স্ট্যান্ড নাকি ওই জায়গায় থামে। জি তো রিক্সায় আসছি, আসার পরে মানে ওই জায়গায় থামার পরে মোস্তফা করে একটা নামটা বলি, তো ওই রিক্সা ও রাত্রে দিনে ভাড়া 10 টাকা, জি তা রাত্রে 5 টাকা বাড়তি দিছি, 15 টাকা ভাড়া দিছি। তো ওই সময় মানে আবার সবাই একটা জিনিস, তবে আমার ভিতরে একটা নীতি ছিল, আমি রিক্সা আর ওই যে মাঝি, যেন ওই আগে ড্রাইভার নেশাবানি বেশিরভাগ মাঝি, ওই মাঝির নৌকা করতাম নদীতে আর কি বেশিরভাগ, বা ওই মাঝিওয়ালা দেখলেই মনে হেরা ডাক দিয়ে উড়াইতো, বা রিক্সাওয়ালা ডাকতে ডাক দিয়ে উড়াইতো। তো রাত্রে রিক্সাওয়ালা 20 টাকা দাবি করলো, আমি 15 টাকা দিছি। আমি কি না ভাড়া তো 15 টাকা। তো ওই মোস্তফা লোকটা ওইটা কইলো কি, ব্যবসা তো তোকে ভালোই, তাহলে তা 20 টাকা দিলে সমস্যা কি? তো এবার কইলাম মোস্তফা কতটা ভালো কইলি না, ভাল লাগলো না, তো আমার কথা তুই জানালি কিন্তু মারমো। তো এটা করার পারেন আমি ঠিকই গেছি, টোটাল রাইত আমি ঘুমাই নেই। ওকে তো আমাকে বাড়ির পিছন দিয়ে আবার পিছন হলো, পিছন দিয়ে ঘুরে আবার ও আবার কি ওই বাজারে যায়, আবার এমব্রয়ডারি টুপির কাজ করে। আচ্ছা তো ওই যারা সেলুনের কোনা একটু পুষ্কিনের গাড়ার মতো আছে, তো টোটাল রাইতে আমি ওই জায়গায় বয়ে রয়েছি একটা হকি স্টিক আর কি লিয়া। ওই যে বর কারণে 6 সকাল ঠিকই সাইকেল লিয়ে আসে 7টার দিকে। পুরো এমন মাই দিছি যে এখন পর্যন্ত মনে করেন যে এই গাড়ে কি জানি দিয়া আর কি, মানে একের লাইফটাই এবার মারছি। মারার পর কারণে চেয়ারম্যানে ওই পর্যায়ে চেয়ারম্যানের কাছে রিপোর্ট গেছে, চেয়ারম্যান আমাকে বাজারে আইয়া, তো আমার কিছু লোক কইছিল তুই সরে যা, কিন্তু আমি সরে নেই বইয়ে রয়েছি। তো চেয়ারম্যানে মনে হয় যে আমার শরীরের উপর অন্তত 20টা লাঠি ভাঙছে, সমস্ত শরীর মানে একেবারে তুলার মতো ঠিক চালাইছে। আর ঠিকই ওই স্যারের যেভাবে মারছি, এটা দেখলে যে কোনো মানুষই মানে অবিশ্বাস্যকর যে ওর সমস্ত শরীর দুনিয়ার যত রাগ আছে ওর উপর ঝাড়ছেন আর কি। হ্যাঁ ওই যে রাতে আচরণটা করার কারণে আর কি। যাই হোক গেল ওই অবস্থায়। তবে ওই সময় যে ট্যাবলেট যেটা খাইতাম, তবে শরীরে হইতো না, ডাক্তার বানি আমার বেশিরভাগই মানুষ শরীরে কাটা ফাড়া যাই হোক, আমি ডাক্তার বানি দেখাইতাম না, শরীর লাগতো না আর কি। তো ওই অবস্থায় আস্তে আস্তে নিজে সুস্থ হইলাম। সুস্থ হওয়ার কারণে এক পর্যায়ে আমার বাপেও বাইরে এলো, আস্তে আস্তে বাইরে এলে পরে তা এলাকায় ঠিক ওইরকম আমার ঢাকা, আমি যে বাবুবাজার আইতেছি, তা বাবুবাজার হইনা স্বাস্থ্য ভাই আছে, তাই ওই জায়গায় এক প্রতাপশালীর ছেলে ম্যানেজারি করে। তো ওই কিছু কিছু অকারেন্সে জড়িত, তার লাগায় অকারেন্স করি না, মানে তার লাগে ওই থাকি যাই, মানে এরকম একটা আছি। তো এক পর্যায়ে ঠিকই বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার পরে ভাবে কি করলো, একটা বড় চালান কুমিল্লার থেকে আনতে চাইলো। আচ্ছা কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে মানে 27 কেজি গাঁজা সহ, মানে যে পার্টির কাছে লইছে ওই পার্টি তখন আবার র্যাব বাইরেছে, র্যাবের খুব প্রভাব ছিল। আচ্ছা তো ওই র্যাব দিয়েই ধরাইছে, ক্যান্টনমেন্টে ওই নেই সেই 27 কেজি সহ ধরা খাইলো। ধরা খাওয়ার কুমিল্লা প্রায় 1 মাস 2 মাস 1 মাস 2 মাস, তবে এইসব মামলা যাই হোক দেখা যায় আমরা 2 মাস 3 মাসের ভিতরে জামিন করতাম। ওকে কিন্তু এই ব্যাপারটা হইলো মানে যেই উকিলে ধরি হেরাই মানে আগামী তারিখে জামিন করে, কিন্তু প্রতিটা উকিলে মানে প্রতারক। প্রায় আর কুমিল্লা বেশিরভাগ যদি 1000 আসামি থাকে, এর ভিতরে 900 হলো এই যে মাদক ব্যবসায়ী। আচ্ছা কুমিল্লার এই ধরনের মামলাই বেশি। ওকে তো যাই হোক 17 মাস প্রায় 15, এর মাঝখানে একদিন আমার মা আর আমি সোনিয়াকে আইছি। সোনিয়াকে যাই হোক আমার একজন লোক থাকে, ওখানে থাকায় ওই নিয়ে থাকে আর কি, আমাকে আত্মীয় স্বজনই। তুই দিকে মা শরীরটা ভালো না বেরিকা, মা আমার বললো তা তুই যা, যে তোর বাপের কুয়ে যে আগামী তারিখ অমুক তারিখে, তাই তারিখে যাবি নইব বা কোনো চিন্তা করি না। অবশ্য আমরা একটা মানে সমস্যার ভিতরে পড়তেছি যে এলাকা মানে টাকা পয়সা মানে এই 17 মাস ঘোরার কারণে আজ যে বরিশাল থেকে কুমিল্লা আওয়া যাওয়া, আর উকিল এই বন্ধু মনে হয় 7-8টা চেঞ্জ করছি, কিন্তু কোনো উকিল আসলে কোনো কাজ করে না মূলত। এক পর্যায়ে মনে হয় 16 মাস চলে, 16 না 15 মাস চলে। এই সময় একটা মুরব্বীর লাগে মানে আমার মাল লাগে ওই যে জেল গেটের ওই যে কোর্ট ঘরের সামনে বই মানে পরিচিত হইলো মায়ের জিগাইলো যে বাবার কি সমস্যা তোমার, বুঝেছে বাবারে আমার বাড়িতে বরিশাল এই সমস্যা, তো এই মামলার লইতে পারে 17 মাস নিশ্চয়ই গেলাম, তো কোনো তো যাবি না, কোনো কিছু পাইছি না, প্রতিটা উকিল তো চেঞ্জ করতে মানে প্রতিটা উকিল তো এগুলো কইতেছে। তাহলে কি করলো, এক পর্যায়ে এই লোকটা একটা ভরসা দিল যে তুমি আমারে 30,000 টাকা দেবা, আমি আগামী তারিখে জামিন করে দিম। যাই ওই উকিলের কাছে যেমন জোর কইরা কাগজপাতি লইছি, লওয়ার কারণে আসলে এই যে লোকটা হয়েছে ভুয়া, মানে ওই যে জেল গেটে এরকম কিছু কিছু মানে দুর্বল লোক ধরে মানে এদের সিস্টেম হইলো। আর এর ঠিকানাটা আমি কমু না কিনলে ধর এর লাগে একটা পরবর্তী যে কোনো একটা বড় ধরনের কাজ আমারই হয়েছে। যাই হোক ওই তারা আমার মায়ের বাপ ডাকলো,
বাপ ডাকার কারণে ও উকিল ছিল, না উকিল ছিল না, দালাল ছিল এক ধরনের। ওই এক ধরনের দালালি ছিল, মানে কি চক্র নাকি, কিন্তু মানে আচ্ছা, লেভেল ভালো। ওকে, হ্যাঁ, মানে এইবার মানে কথার মানে একটা আমার মানে একটা প্রতারণা বাবা সবাই হালায় বুঝে দিল। বলে, হ্যাঁ, ওকে। হ্যাঁ, পরে আমি ওখান থেকে কি করলাম, তো আমি ওনার লাগে তেমন একটা ফেস হইতাম, একটা কথাবার্তা আমার কিছু হইতাম না, মানে কি আমি ওই টাইমে মানে এমন আমার ট্যাবলেটটা মানে কন্টিনিউ লাগতো, আর আমি সবসময় গম্ভীর থাকতাম, আচ্ছা, আর কোনো কিছু কেয়ার করতাম না। ওকে। তো যাক, ওই সময় আমি আয়া বললাম, শনি একটা আয়া পড়ছি, শনি একটা আয়া পড়ার কারণে ও এর মাঝে যেটা করলাম, আমি বাপের যে আমার হিন্দু শনি খাতে মা অসুস্থ, বাপের দেখতে গেলাম ওই যে কোর্টে, ওই জেল গেটে। তো বাপের নাম স্লিপ কেটে মানে বাপে আমার দিকে এই আমার কয় কিরে বলে তুই এসোকে, এর মানে ডাইরেক্ট একটা বাসা, মানে ওই যে ভিতরে পুলিশ মানুষ সব চাই রয়েছে। তো আমি চুয়েতে পানি ছাইড়ে দিছি, ইচ্ছা মতন কাঁদছি যে আরে বাপের মায় অসুস্থ, আমি এত আশা করে দেয় বাপের লেগে ফল পাকড়া অনেক কিছু মানে অনেক পিজিতে জমা দিছি, মানে কিংবা কিছু টাকাও দিব, কিন্তু এই কথা গাইলটা দেওয়ার কারণে আমি কেউ চারে লাগার কোনো কথা কই নেই। আমি তো ব্যাক করে ফল পাকড়া ওইগুলো হার নামে পিজিতে জমা দিয়া পরে কুমলে যাই আমি কান্দিপার গেছি। কান্দিপার হইলো মানে এক ধরনের সব ধরনের নেশাই খুব কম দামে, যেমন বাংলা মদটার প্রতি আমার খুবই আসছিল, আগ্রহটা বেশি ছিল, প্রচুর বাংলা মদ খাইতে পারতাম। তো ওখান থেকে মানে সস্তা পাইয়া আমি খাইছি ইচ্ছা মতন, খাইয়া পরে আবার 2 লিটারের 2টা বোতল বইরা আমি ওটা তিসা গাড়ি তুলছি, তিসা গাড়ি তুলছে দাউদকান্দি এই জায়গা বা চেকপোস্টে। তো আমি খাইয়া মানে ওই সময় নিজের সেন্স তেমন একটা নাই, তো এই যে সামনে এনে রাখছি, তোরা চেকপোস্টে পুলিশ পাইছে, পুলিশ পাওয়ার পর ওই জায়গা থেকে আমার পুলিশ আবার গাড়িতে নামাইলো। ওকে, তো আমার মার কাছে যে সেটটা থাকতো ওই সেটটা আমি আবার তখন লুয়ে গেছি, একটা নোকিয়া 1100 মডেল সেট। পর ওই সেটটা দিয়ে আমার আবার চাচার নাম্বার ফোন দেওয়ার কারণে ফোন দেওয়া ওই দাউদকান্দি দিয়ে আমার মা আমার চাচারে লিয়া যায় 1500 টাকা দিয়া আমার ওন থেকে সারাই আনে। ওকে, ওরা হলো টহল পুলিশ আর কি, ওই যে মানে চেক পোস্টে আর এরা এই ধরনের টাকা পয়সা হইলে ওখান থেকে সাইড দেয় আর কি, এই সিস্টেমে সারাই আনে। আনার পরে তো হের পর ওই যে বাপ ডাকার সম্পর্ক হইলো এই বাড়ি মানে 17 মাস যে তারিখটা, ওই তারিখের আগে 17 মাস লাস্ট পর্যায়ে তারিখটার আগে তার বাড়ি বিকালবেলা আসরের দিকে যায় আমার মায় পৌঁছলো, আমার মায় পৌঁছে। কিন্তু ওই বাড়িতে তো বাড়িটা আমি চিনতাম, এবং ওখানে যে নাম করা লোক উনি মোটামুটি নাম করা লোক ছিল ওই এলাকার আর কি, যে ময়নামতি যে ক্যান্টনমেন্টের আশেপাশেই, ওই যে হাতিমারা কয় যাই হোক ওই জায়গার আশেপাশে। আমি ওই জায়গার নামটা একটু লুকিয়ে রাখতে চাই, কারণ ওই জায়গার পর আমি রাত 9টার দিকে যেখানে পুষছি, পোষার কারণে আমি তো ওই যে ট্যাবলেট খাইতাম, ট্যাবলেট খাই দেখা যায় সজা থাকলে তো সজা গিয়ে, আবার ঘুমাইলে আমার হৃদয়ত কম থাকতো, হৃদয়ত কম থাকতো। তো আমার মায়ের তখন আমার তো ছোট ভাইটা মনে হয়, তো আমি একটা আইডিয়া করতাম মানে 1.5-2 বছর যাই একটা বয়স, আমার ছোট ভাইটা মানে প্রাপ্ত বয়স না, তখন আমার কি দুধ খায় আর কি, এরকম একটা পজিশনে আর কি, দুধ ছান দেন, এরকম একটা ছোট ভাইটা আছে। তবে ওই যে লোকটার সামনে একটা কাছারি ঘর, তারও তো ফ্যামিলি পোলা বউ অনেক লোকজনই আছে, পিছনে সামনে কাছারি ঘর, কাছারি ঘরে আমি সামনের রুমে ঘুমায় পড়ছি। তো ওই লোকে মারলে মানে কথাবার্তা কইতে তা আমি তো ঘুমাই পড়ছি। এক পর্যায়ে অনেক রাত 2টার দিকে আমার মা একটা বকা দিছে আর কি, একটা খারাপ বাসা বকা দিয়ে ওনার মনে একটা থাবদানো ধাক্কা দিয়েছে, কি দিয়েছে টিনের বেড়া আসলো, টিনের উপরে যায় পড়ছে। তবে মা আমার ওই দিনকে রাত্রে আর উড়ায় নাই, ওই রাত্রে আমার বাইরে লইয়া মানে মা আটতে ওখান থেকে কোরের দিকে গেল গা, না কই গেছে না আমি পরে তো শুনি নেই। পরে সকালবেলা ঘুমের তুইটা মানে ভোরবেলা আমি আর মায়ের দেখি না, মায়ের দেনা ওই লোকেরও দেখি না। ওই লোকটা মনে করছে কি যাই হোক, মনে হয় আমার যেটা আইডিয়া আর কি, যে একটা খারাপ প্রসঙ্গে আমার মা শরীরে হাত দিয়েছিল, অথচ কিন্তু তার বয়স কম হইলো 52 থেকে 55। কিন্তু আমার মায়ে কোর্ট ঘরে গেছে, আমিও ঠিক ওখান থেকে অনেক খালি চিল্লাইতেছি মা। তবে মার প্রতিও মানে আমার এমন একটা ভালোবাসা, এমন একটা টান, আবার একটা হিংস্র জানোয়ার মতো একটা রূপ, মানে কয়টাই কাজ করতেছে, যে তার প্রতি আমি পাতা চিনে ভালো একটা রূপ দেখাইতে মানে খারাপ একটা রূপ দেখাইতে। মানে এই ধরো অনেক কোর্টের ভিতরে উকিল মুকিল হয়ে না, আমার মায়ের আমি জড়া দিয়ে, মা তোমার কি হয়েছে, মা তুমি কো, তোমার মা কিছু হয়েছে, মা বুড়া বেড়া কো। তো বুড়া বেড়ার ওই জায়গায় আর দেখি না কোনো জায়গায়, দেখতে আসি না আমি মায়ের খালি সিলেটা জিগাইতেছি, কিন্তু মায় কান্দে আমার কিছু কয় না। তা যাই হোক মায়ে আমার এক পর্যায়ে থামানোর পর ওই যে জেল গেটে ওই যে কোড়ে বাপের উড়ানোর পরে 17 মাস যখন কোনো উকিল আর ওই তো হ্যাঁ তো দালাল ওই যে টাকাটা খাইলো, ওই যে বাপ ডাকলো মূলত, আর তার দিকে 15,000 30,000 দেয় নাই, 15,000 দিচ্ছে আর 15,000 কাজ হইলে আর কি দেবো। তো যাই হোক ওই যে কোর্টে যে ম্যাজিস্ট্রেট জজ উড়ে না, ম্যাজিস্ট্রেট নামার পরে আমি ভিতরে ডাইরেক্ট ঢুকে গেছি, যে পিপির আমি 8টা ধরছি, পিপির 8টা ধরে কই ভাই আমার তো এই আপনার এই যে মানে লাঞ্চের পরে ওই আমার বাবার আর কি আসামি উঠাইবো ভাই, আজকে 17 মাস এই কুমিল্লা একের ভিখে রয়ে গেছে, আমার কিছু নাই, আমি তো জানি যে আপনার কারণ এই আসামি ভাই মনে করেন 1.5 মাস 2 মাসও বাইরে যে আজকে 17 মাস আপনি আমাকে একটা ব্যবস্থা করেন।
তো এই কয় তোমার ব্রেনের সমস্যা নেই, আমি কি না ভাই আমার কোনো ব্রেনের সমস্যা না, কয় এই ধরনের কাম তো করে ভিতরে ভাই আমি নিরুপায় করছি, কারণ আমরা যেমন আমার মা আর আমি যে বাইরে যে একটা বিস্কুট খামো আমাদের এই ধরনের পজিশনও নাই। তা কইতে আছে তুমি দাঁড়াও বাইরে দাঁড়াও, তোমার আমি ডাক দিলে তুমি আইও। তো ঠিক আমার 10 মিনিট পরে ডাক দিলো, কয় কালকে যদি 10,000 টাকা দিতে পারো তা কালকে তোমার বাপের ওই কেউ দিয়ে দিয়ে সারি দেওয়া হইবে। কে বলছে এটা? এটা পিপি বলছে, মানে জজের পাশে যে জি জি জি, পিপি ইজ আ ভেরি পাওয়ারফুল ম্যান, আই নো দ্যাট। হ্যাঁ 10,000 টাকা ওইভাবে খুব মানে ওনা বলছি যে আমাদের একটা বিস্কুট খাওয়ার মতো আমার পজিশন এলে নাহলে বড় টাকা এমন চাইতো। ঠিকই আমরা যেমন ব্যবস্থা করে শনি একটা থেকে আমার সাথে থেকে আমার টাকা 10,000 টাকা নেওয়াইছি, নেওয়াইয়া পিপি দেওয়াইছি, দেওয়ার পর ঠিক ও জেল গেটে কাগজ গেছে এখন ওই উকিল আর কি পেস্তা করে উকিল সই ছাড়া আবার যাবি নেবে না, যাই হোক আবার একটা উকিল ধরছি, সইটাই করে ওখান থেকে বাইরে হইলাম। বাইরে না করার পরে তবে ওই সময় বাপের ধরছে, তো ওই সময় প্রচুর এমন একটা মাই দিয়েছে র্যাবে। আপনার বাবার জামিন হয়েছে শেষ পর্যন্ত? পিপিটি টাকা ঘুষ দেওয়ার পরে আপনার বাবার জামিন হয়েছে। ওকে, ওখান থেকে বাইর করছি, বাইর করার পর কারণে আমার বাপের লিয়া, তখন ওখান থেকে আমি আবার বাপের লাগে আইনি। তা মায়ের বাপে যখন শনিয়াকরা আইলো, আইয়া মনে করেন 1 সপ্তাহ 10 দিন থাকলো, থাকার কারণে আমি আবার বিভিন্ন দিকে ঘুরতে আসি। যেমন তা ওই সময় ভিতর আমি আবার একটা হটলাইন গেছি যে আমি গুলিস্তানে কিছু অকারেন্সে ঢুকছি। আমি গুলিস্তান যে এই সময় মানে ওই যে ব্লাইন্ড ডিক আছে একটা খারাপ সিডি আছে, ওইগুলো আগে ওপেনে বিক্রি হইতো। তাই যে নোকিয়া 1100 মডেল যে সেট, ওইটা মানে একটা কেসিং মানে ভালো সেট দেয়, কেসিং ধরাই দেওয়া হইতো, যে ব্যয়বহুল আর কি, চালানো বিশাল একটা লাভের ব্যবসা, মানে এই ধরনের একটা কাজে জড়িত। আচ্ছা, মানে এইটাও ফাঁকে ফাঁকে করতেছি, মানে ওখানে একটা ভালো একটা গোডেল মানে তো যে আমার মতো পোলা হইনে মানে 50,000 টাকা পর্যন্ত ডাক করছে, যেন এক নেতা নেবো আমার 50,000 টাকা দিয়ে আমার কিনে নেবো, হের ওই ফুডে আমার খাড়াইবো, টাকা যা ইনকাম হয় মানে আমার ওইভাবে দিয়ে দেবো, এই সিস্টেম। কিন্তু এই ফাঁকে বাপের দেশে গেল, কিন্তু আমার ভিতরে খালি এখন সবকিছু বাদ ক্ষোভ হইলো যে ওই বেড়াটা যে একটা 30,000 টাকা আপনাদের কাছ থেকে নিয়েছে, 15,000 টাকা নেই, সেটা কোনো সাবজেক্ট না, যে আমার মায় বাপ ডাকলো আর 550 প্রায় 52 থেকে 55 আমার একটা আইডিয়া বয়স। তো কি করলাম, এরকম প্রায় 6 মাস বছর গেল, কিন্তু আমার 6 মাস বছর কিন্তু এর ভিতরে আমি কোনো টাকা গুছাইতে পারতেছি না। আমি কি করলাম, চাঁদপুর আপনার ওই যে নাম চাঁদপুর বড় স্টেশন নাম আছে, ওখান থেকে আমাকে দেশের এক পার্টির ঠিকানা পাই, যেমন পুলিশ নিয়ে আমি ওখানে বিপুল পরিমাণ গাঁজা আটক করি। পুলিশ নিয়ে আটক করি, ওই মানে পুলিশের সোর্স হিসেবে কাজ করে, পুলিশের সোর্স হিসেবে, মানে ওটা নেট আমিই জানি, পুলিশের আমি লইতেছি আর কি, লিয়ে যাওয়া পুলিশ আর ওইগুলো অন্য পার্টির কাছে ব্যস্ত আছে, মানে সেই হিসাবে আমার টাকা দিতেছে। তো এরকম একটা অবস্থা দেখা যায় আমার কাছে প্রায় 65,000 টাকার মতো হইলো, 65,000 টাকার মতো হইলো। তখন আমি আগের যে ফেস বা আগের যে শেয়ার আবার গুলিস্তান ঢোকার পর দেখা যায় আবার কন্টিনিউ ট্যাবলেট আবার মদ খাইতেছি। ওখানে মনে করি যে কমলাপুর টিটিপাড়া থেকে গেলানবর্তী সকালে পোলান মদ নিয়েই রাখতো, এরকম একটা সিস্টেম, চেহারা ফিকে মানে সব অন্যরকম হইলো। তো ওই লোকটা আমার ফেস দেখলো, মানে এরকম একটা চিনবো না, এরকম একটা পরিস্থিতিতে আমি কি করলাম, ওই যে চিপসের একটা লোক আর কি, ওই যে বিভিন্ন এজেন্ট ব্যবসা করে না, যে বিভিন্ন জায়গায় ডিলার ওই যে চিপস টিভি রাবি জাবি দেয়, এইরকম সিস্টেমে মানে কিছু কাগজপাতি নিয়ে তার বাড়ি, আবার তার কিছু বাড়িটাও ছিল তার এলাকায়, মানে আমি অনেক দিন যাবত অনেক কৌশলে অনেক সিস্টেমে তার বাড়ি আমি ভাড়া নিছি। বাড়ানোর পর ওই জায়গার থেকে আবার ওই যে হাতিমারা একটা জায়গা আছে, ওখান থেকে আরো 20 মিনিট, তো ওখান থেকে আমি বাসা থেকে আমি ফজরে বাইরে যেতাম এবং আসতাম তার বাসা 9টা-10টার দিকে, এবং আসার পর তার লাগে আমি আধা ঘন্টা 10 মিনিট সময় দিতাম, এবং আমি তার লাগে অনেক কিছু নিয়ে আসতাম, তার লাগে মানে এমন একটা ফানির তারা ফালাইছি যে আমার একটু লেট হলো যে আমার খবর লইতো, বা কি সমস্যা হইলে আয় খবর লইতো, মানে এই ধরনের। তারা আমার একটা লোভ দেখছি যে দেখেন আমার তো বিপুল কিছু টাকা আছে, তা আমি হাতিমার ওইদিকে কিছু পরিমাণ জায়গা কিনতে চাই, তো এই জায়গাটা আমি, এই লোকটা তো সেই লোকটাই, হ্যাঁ এই সেই লোকটাই, কিন্তু সে আমার ফেসটা আমার ওই সময় মানে বডি ফিগার অন্যরকম সবকিছু চিনতে পারেনি আপনি, আমার চিনতে পারেনি। তো যাই হোক আমি ওই জায়গায় যাই হাতিমার ওদিকে, আবার আমি 4টা ফ্রেন্ড বানাইছি, তারাও মানে এলাকার ভিতর, তারাও একবারে রংবার মানে মোটামুটি আর কি, একটু হালকা পাতলা সাহসী পোলা পাইন, মানে এলাকার ভিতর একটু থাকে না ওই ধরনের। কিন্তু তাদের কাছে আমি এই ডিটেলসটা সবকিছু বাঙ্গায় কইছি, এবং করবার কিন্তু তাদেরকে নিয়ে কিন্তু আমি টাকা পয়সা নষ্ট করতেছি, ওই আমলে মানে টাকাগুলো বহুত 5,000 টাকা বহুত টাকাই টাকা পয়সা নষ্ট করতেছি। পরে বললাম যে বাইরে তা আমি তো এই জিনিসটা আজকে প্রায় বছর 12 মাস, প্রায় এই 12 মাস 1 বছরের বেশি হইলো, আমি তো বলতে পারতাছি না, তো তোরা আমার কোনো একটু হেল্প করবি? আমি তো এরকম তার লাগে তো প্ল্যান করছি যে বাইরে আমি তো ভালো পজিশনে আছি বা এই অবস্থা, আমি তো মুজে জায়গা কিনবো বা দেখলাম এইটাই, তারা কইলো তাহলে আমাকে 4 20,000 টাকা দেওয়া লাগবো। তো যাই হোক আমি কই 4 20,000 না, 4 আমি 15,000 টাকা দিলাম, তোমরা এই বাঘটা করে নাও, আর কিছু এমন যাইতে নষ্ট হয়েছে। মানে প্ল্যান কি ছিল আপনাদের? ওকে মেরে ফেলবেন? হ্যাঁ ওনার মারিয়ে লাবো, আর এটা কারণ আমি সন্তান হিসেবে আমি জানি না, কিন্তু আমার কাছে এটা পরবর্তী এমন মনে গর্ব মনে হয় কি, যে কারণ একটা মাছ জাত। ওকে ফাইন, আমি সামনের দিকে যাই, স্টেপ বাই স্টেপ যাই। তারপর কি হলো? টাকা দিলেন, তারপর
ওদেরকে টাকা দিলাম, কিন্তু ওগুলোকে মানে ওরা আমার মানে ওরা মানে ডেট দিতেছে না, যে তুমি এই মুরব্বী বা লইয়া ওই হ্যারে তো নিমু ওই জায়গা মানে ওই জায়গা দেখানোর কথা কই আর কি, জি। জায়গা দেখানোর সিস্টেমে কথা করতে কইয়া পর্যায়ে এক পর্যায়ে তাদের লাগে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল। চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল কি হবে, যে একটা তার মূল একটা খুর আর কি, একটা খুর নিছি, আর হইলো আমরা কষ্টিপ, এই যে স্যাপডার আমরা কষ্টিপ আছে সাদা কষ্টিপ গুলা, তো একজন হইলো আর কি মুখে কষ্টিপটা প্যাচ দেবো, প্যাচ দিলে মনে করেন মুরব্বী মানুষ 4 জনের দলে আর কিছু করতে পারবো, মানে আমাদের আগে যে প্ল্যান ছিল, তো এর মুখ দিয়ে প্যাচ দেবো, আর মানে যা কাম করা পুরোটা আমি করবো, মানে ওদের হইলো যে আপনার সাইডটা ধরো বা 4 জনের দূরে বইবো খালি, এইটাই মূলত কাম। কিন্তু হ্যাঁ ঠিকই প্ল্যান মতন সবকিছু মানে ওই জায়গায় নিছি। আচ্ছা, নেওয়ার পরে মানে কথাবার্তা দেখাইতেছি এই জায়গা, আবার ওই হ্যাগর পার্টি বানাইতেছি বা এরকম এই মানে এই কাগজ শিকাগজ দেখাইতে ঘুরে ঘুরে, ওরা মানে মানে সাহস করতে আসে না। তারপর আমি মানে ধাক্কা দিতে আসি যে ইয়াকম আমি তো মুখে কষ্টিপটা প্যাচ দে, তা ঠিক ওই ভিতরে একজনের মুখটা কষ্টিপে প্যাচ দিয়া লাইছে। প্যাচ দেওয়ার পরে আমি কি করলাম, মানে খুর দিয়ে টান দিছি, টান দেওয়ার কারণে একটু নিজের ভিতরে একটু ভয় ভয় লাগে, কেমন জানি একটা হিমশিম লাগে। তো ওদিনও কি আপনাকে ও চিনতে পারেনি যে কে এই ছেলেটা? তখন আমার চিনতে পারেনি। আচ্ছা, বন্ধু খুর দিয়ে পোস্ট আপনি কোথায় দিলেন? এটা পজিশন মানে চাইছিলাম যে এই জায়গাটা দিতে, গলায়? মানে এইটা তো কাটলে তো জানি শেষ হয়ে যায়, কিন্তু পোস্টার লাগে এই সাইডে, মানে সামনে দিতে গিয়ে পেছনে লেগে যায়, এই সাইড লাগে, হ্যাঁ, okay. সাইড লাগে। কিন্তু ওরা 4 জন মনে করেন ওই অবস্থায় কষ্ট হওয়ার পর দেখি মানে ওরা আর ধরা ধরে পাতে ওরা ডাইরেক্ট দৌড়, মানে ওই ফালায় জিনিসটা রেখে দৌড়। হ্যাঁ, ওরা মানে ওই জিনিসটা কন্ট্রোল রাখতে পারে না। প্রিয় শ্রোতা, বিরতি নেব এই জায়গাটিতে, ছোট্ট একটা বিরতি। যা শুনছেন আজকে তা সিনেমাকে হার মানায়, বাট দিস ইজ দ্য আগলিয়েস্ট ট্রুথ অফ লাইফ। আমরা এইরকম ভয়াবহ ঘটনার মধ্যেই বসবাস করি, অফকোর্স করি, এবং একই ঠিক এই সমাজে যেমন শ্রদ্ধেয় ব্যক্তি আছেন, ভালো মানুষ আছেন, যদি ভালো মানুষ শব্দটা উচ্চারণ করলে অপোজিটটাও বলতে হয়, সেরকম মানুষও আছেন। কিন্তু একটা কথা ঠিক, প্রত্যেকটা মানুষই রেসপেক্টেবল, প্রত্যেকটা মানুষই সম্ভাবনাময়। একজন মানুষ আজীবন খারাপ মানুষ না, একজন মানুষ আজীবন ভালো মানুষ না, ভালো মন্দ মিলিয়েই মানুষ। এবং এই মানুষটাকে ভালো রাখার জন্য সিস্টেম প্রয়োজন হয়, নইলে এই মানুষ কতটা বিভৎস হতে পারে, কতটা ভয়ানক হতে পারে, কতটা রূঢ় হতে পারে, কতটা অমানবিক হতে পারে, অচিন্তনীয়। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, মাত্র 2 মিনিটের ব্রেক। Kibria.rj, KEBRIA.rj পেজটি আছে RJ কিবরিয়া নামে, ওখানে লাইক দিবেন এবং আপনাদের সবার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে ওই পেজটিতে। প্লিজ গো দেয়ার, এবং তাহলেই বুঝতে পারবেন লাইক দেওয়ার পরে যে কি সারপ্রাইজ। হ্যাঁ, বলুন। পরে ওরা 4 জন মানে দৌড় দিল, ওরা মানে তো সাহসী ওইভাবে মানে ইয়া পালো না। তবে আমিও একটা নিজে হিমশিমের ভিতরে মানে ওই জন্য তো একটা গড় গড় কেমন একটা আওয়াজ পাইতেছি আর কি। কষ্টি পেস্টটা যে মানে ওই হিটাও তো নাই, তোর বয়স টাইপেরও, তুমি আমার আইডিয়া কি 5 বছরের মতো বয়স, তো কম না। তো আমি দৌড় দেবো না কি করি, তো আমি আবার এসেন্সটা ইয়া করি, তো এই অবস্থা যদি হয় তাহলে তো আর কি হইলো, তো আমার এত কষ্ট ক্লাস করি কোনো কিছু। তো যাই হোক, পরে আমি এক পর্যায়ে চুল ধরে পিছনে হালাই, ঠিক আমি এই জায়গা 2-3টা পোজ দিই গলার মধ্যে। হ্যাঁ, ওই সময় তো ওর হাতটা বাঁধা ছিল না, না হাত বাঁধা ছিল না, কিন্তু ওনার শরীরে অতটা শক্তি ছিল না, একটু বয়স্ক ছিল তো, বয়স্ক ছিল। আর এই পোস্টার দেওয়ানোর কারণে এই সাইডের রক গুলো সম্ভবত ইয়া হয়েছিল আর কি, ফাঁক হয়ে রয়েছে। এটা আমি চোখে দেখতেছি, মাটিতে পড়ে গিয়েছিল নাকি? না না, মানে একটু দৌড়ে না, চিন্তা ভাবনা করতে, ওরা মাটিতে পড়ে নাই, মানে একটু তাড়াহুড়া করে মানে হ্যাঁ হিদেই ঠাড়াই আলাইছে, মানে কোন দিকে দৌড় দেবে কি মানে বাঁচালে। আপনি যখন এই কাজটা করছিলেন তখন কি আপনি বলেছিলেন যে কেন আপনি এই কাজটা করছেন? না না, আমি ওগুলো কিছু মানে ওগুলো করার মতো কোনো দর কিছু করি না আমি, মানে আমারটা আগে হলো তারা আমি কোন সময় মারে মানে আর তারা তো 4 জন গেছে গেই। তা যাই হোক, আমি চুল ধরে তার পিছনে হালাইছি, তখন শরীরে তেমন শক্তি ছিল না, তো ওই সময় আমার শরীরটা মানে একটা অন্যরকম স্পিড, মনে হয় ওরকম 2-10 জন কিছু না। তো যাই হোক, আমি এই জায়গায় কাজটা করার আগে কি নেশা করেছিলেন? হ্যাঁ না, ওই সময় নেশা প্রচুর পরিমাণ ছিল। আমি ট্যাবলেটটা আমার কন্টিনিউ, ট্যাবলেটটা অনেক মানে কন্টিনিউ, কিন্তু আমি গাঁজা জিনিসটা একটু ঘৃণা করতাম। গাঁজা জিনিসটা মানে আমার ইমেজ মানে নর্মাল করে লাইতো, ওই জিনিসটা আমি ঘৃণা করতাম। ওকে, কিন্তু ট্যাবলেট আমার কন্টিনিউ ছিল। তো আপনি কাজটা পোস্টটা দিলেন, দেওয়ার পর কি করলেন? পোস্ট দেওয়ার পর মানে হ্যাঁ মনে একটা গড় গড় একটা আওয়াজ পাইলাম, আসলে সেই ওই জায়গায় পড়ে রইলো, কিন্তু ওই মুখটা বান্ধা কানা কোনো আওয়াজ হয় নাই। তো টাইমটা একটু সন্ধ্যার পর টাইমটা হয়েছে। তো এটা কোথায়? এটা জায়গাটা, আপনি কি জায়গাটা বলতে চাচ্ছেন না? না, তবে কুমিল্লার ভিতরে। কুমিল্লার ভিতরে, ওকে। তারপর যাক ওখান থেকে, তবে আমি আবার ব্রেনটা মানে কেমন জানি, মানে ওই যে রক্তগুলা বা ওই যে গাড়ি ইয়া রয়েছে, মানে ওইগুলো দেখে আমার তো কেমন। তা আমি ওই জায়গাতে মানে ঠিক গেরিলা যেমন যায় না বা সেনাবাহিনী যেমন যুদ্ধ করে যেমন যায় না, ঠিক ওইভাবেই আমি যে কই গেছি ওখান থেকে, তা আমার মনে পড়ে যতটুকু আমার আইডিয়া, আমি ভারতের ভিতরে, মানে ওখান থেকে ভারত পাশাপাশি। ওকে, আপনি ওখান থেকে পালালেন এবং আপনি নিশ্চিত হয়েছিলেন যে মানুষটা মারা যাচ্ছে? এটা নিশ্চিত আমি, এটা নিশ্চিত যে সে মারা গেছে, এটা নিশ্চিত। কিন্তু পরবর্তী আমি কিছু জানতাম না, আমি ওদিকে সেন্স মানে ওই অবস্থায় আমার 2.5-3 মাস পরে যাই হোক কেমনি কি আমি কইতে না, আমি ঠিক আবার আগে গুলিস্তান
আমি কেমনি গেলাম তো গুলিস্তান আইয়া মানে কদিন কেমন কেলা কোনো কথাবার্তা কই না এই সেই মানে সবাই আমার আজে বাজে টিটকেন দেয় কিরে সুজন তুই আগে বাঘের মতো এনে তোর এমন কোনো দিন নাই যে 10,000 15,000 20,000 দান্দা না হইতো তো তুই এমন এখন এই সেই তো ওই আস্তে 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 আমরা ওই যে নবপুর একটা হোটেল আছে জি ওই হোটেলটায় তো কন্টিনিউ আমার এক বড় ভাইয়ের হেরে আমি একটু ইঙ্গিত ভাবে কইছি যে বড় ভাই আমি তো যাই একটা বড় ধরনের অকারেন্স করছি এটা আপনার আমি বলতে পারবো না কিন্তু আমি মানসিক ভাবে দুর্বল আছি আপনি আমার একটু রিল্যাক্সের ব্যবস্থা করেন কিন্তু এই জিনিসটা বুঝতে পারছে রিল্যাক্স করতে পারি পরবর্তীতে আমি কি আপনার কোনো চিন্তা নেই আপনি আমার লোকে যতটুকু করবেন এর 4 গুণ আমি করবো ওকে তার মানে এর একটা আশ্বাস দিছি Okay. ঠিক নবপুর আমার একটা আলু বাজারের একটা হোটেল লয়ে দিল কন্টিনিউ মানে ওখানে প্রায় মাসখানিক এবং মদ বা যাই দরকার ওখানে যাই দরকার মানে সব ধরনেরই আমার অনেক করে দিল আস্তে 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 মানে মানসিক ভাবে নিজে সম্পূর্ণ আবার সুস্থ হইলাম পর যাই হোক এই পর্যায়ে গেল যার পরে আমার বাপে আনতে দেশে গেল তখন আমিও মনে করেন এইটাও মানে এইটা কন্টিনিউ রাখিয়ে দিছি আর কি মানে এইটা আমি চলার লেগে রাখছি এটা দিয়ে আমি মানে সুন্দরভাবে চলতেছি বাড়ি ঘরে যাইতে চাইতেছি এর ভিতরে রায়ের বাগ আমার এক চাচি আছে মানে চাচি হের আবার একটা আত্মীয় লাগে এই আত্মীয়র মেয়ে একটা মানে জেসমিন নাম যে মেয়েটা খুবই সুন্দর চঞ্চল ছিল এবং বয়স অনেক কম ছিল মেয়েটা আমার পছন্দ হচ্ছে পনেরো পরে দেওয়া যায় এক পর্যায়ে বাদ দইয়া আমার মায়া না বাপে আইলো আবার চাচারা এরা মিলে সবাই মানে বিয়াটা দিল বিয়াটা দেওয়ার পরে মোটামুটি সংসারী করতেছি পরে ওই মেয়ে নিয়ে দেশে গেছি দেশে যাওয়ার পর মেয়ে বিভিন্ন সালসাতরি করতেছে এক পর্যায়ে মেয়ে মানে বাধ্য হইয়া বাপের স্বামী আমি ঢাকা আনতে বাধ্য হয়েছি বাধ্য হয়ে মিরিয়া দিবাকে রাখছি প্রায় হেরা 2-2.5 লাখ টাকার মতো ঋণ হইলো পরে যাক সংসার হ্যাঁ কাছে যাই মোটামুটি যা কামাই তারাও একটু মাঝখানে ব্যবসা করছিলাম রায়ের বাগে মানে যার ব্যবসাটাও করছিলাম মোটামুটি একটা ভালো হওয়ার চিন্তা ভাবনা মানে নিজের ভিতরে নিলাম যে নিজে একটা ভালো বা এটি করবো না কিন্তু ওই গুলিস্তান ওই লোকগুলো আমার ঠিক তারাইতেছে ওই লোকগুলো আমার টানতেছে কারণ তারা আমার ব্যয়বহুল লাভ আমার দিয়া কিন্তু এক পর্যায়ে সংখ্যাটা করতেছে হেরা কি করলো ওই জায়গার থেকে প্রায় 2.5 লাখ টাকা ঋণ হয়ে গেল মিরিয়া কামরাঙ্গিচর পলায় গেল তা আমি ওই জায়গা থেকে কামরাঙ্গিচর গেলাম এগুলোকে কারণ এমন হয়েছে যে আমি জেসমিন এমনটা ভালোবাসি যে ও যাই করে হেডি আমার কাছে ভালো লাগে এবং একটা সন্তান মানে আমার ছেলের নাম আলিরাজ মানে খুব সুন্দর পিঞ্চের মতো একটা সন্তান আছে আলিরাজ নাম তারপরে রাজের দিকে ছায়া মানে টোটাল খুব ভালোভাবে আমি লালবাগ আমি অনেক পরিশ্রম করছি আমি রিক্সা বন্ধ চালাই ওই সময়টা থেকে আপনি মানে নেশা সব বন্ধ করে দিলেন একটা টোটাল নেশা বন্ধ মানে নিজে ওই সন্তানের দিকে ছায়া মানে আমি খুবই খুশি যে আমার মনে হয় যে আল্লাহ একটা সুখের একটা ভালো দিছে মানে এই একটা সুযোগ এই সুযোগটা আমি ঠিকই হাতে কাজে লাগাইতেছি তাহলে যে এক পর্যায়ে মানে সংসার গো আমার বিভিন্ন ভাবে ঝগড়াঝাটি করে যেমন এরকম ইনকাম সোর্স নাই আর আগে যেরকম আমি সংসারটা চালাইতাম এটা চালাইতে পারতেছি না যাও এক পর্যায়ে কি করলো এই মাইয়া লোকের লাগে ওখানে একটা লোকের লাগে পরিচয় হলো বিদেশ পাঠাইবো এই আমার লগে মানে কেমন একটা দূরত্ব ভাবে আমি এবার নিউজ পাইছি যে বিদেশ যাই আমি তো কোনো অবস্থায় বিদেশ পাঠাইতে রাজি না তারা বাচ্চা তখন ছেলেটার বয়স মনে হয় 3.5 বছরের মতো আর কি এমন একটা আইডিয়া আর কি বয়স তো ওই ছেলেটা কি করলো ওই ছেলেটার সাথে মানে বিভিন্ন দিকে ওই পাসপোর্টের লেগিয়া যেমন যে এই রায়েরবাগ ওই যে পাসপোর্ট অফিস এই জায়গায় তারপর ওই যে সিঙ্গার এই যে ট্রেনিং এর লেগিয়া মানে নানান দিকে ঘুরে ফিরে বেড়ায় কিন্তু আমার বিভিন্ন সলসাতে আমার বিভিন্ন জায়গায় পাঠায় দেবা ওরটা আমার আড়ালে আর কি কিন্তু ওর প্রতি দুর্বল ছিলাম যে ওরা আমি এতটাই ভালোবাসতাম যে আমার যা কইতো আমি ওইটাই করতাম যা কইতো এবং ওর বাপ মায় ওরা দিয়ে আমার সবকিছু ব্যবহার করাইতো এবং আমি আমার বাপ মা আত্মীয় মানে টোটাল কেউই চিনি না আমি খালি একমাত্র মেয়ে দেখো এক পর্যায়ে মানে ওর সবকিছু কমপ্লিট হয়ে গেল সৌদি গেছে 2 দিন আগে আমারে হঠাৎ কি করলো একটা কাগজ দিয়ে দিল আমি কামরাঙ্গিচর ঠোঁটার থেকে মানে আমি আসছিলাম বাবুবাজার কিসের কাগজ এটা ডিভোর্সের কাগজ কোনো কারণ ছাড়াই কারণ হইলো আমি বিদেশ যাওয়াতে কোনো অবস্থায় রাজি না আর ওই যে পরবর্তী ওই যে ছেলেরা তার একটা সম্পর্ক মানে আর ওই ছেলেটাই পরবর্তীতে দেখা যায় বিদেশ পাঠানো সবকিছু সব নিজেই করলো সেটা তো পরবর্তীতে করেছে মানে ওই সময়টাতে অন্য একটা ছেলের সঙ্গে ওই সময়টার সাথে আপনার ওয়াইফের অন্য একটা ছেলের সাথে সম্পর্ক আছে এটা আপনি জানতেন আগে থেকে কিন্তু জানতাম না ওইভাবে জানতাম না কিন্তু ছেলেটা আমার শ্বশুর লাগায় কথাবার্তা কইতো বসতো ঘর করতো কিন্তু ওই সময়টা আমি এই দুর্বল ছিলাম যে আমি ও যাই করতো আপনি সেটাই বিশ্বাস করতাম 2 দিন আগে ডিভোর্স দিয়ে দিল তারপর 2 দিন আগে একটা কাগজ দেওয়া দিয়া কি করলো ওদিকে হেরা মানে জিনিসপাতিও গটার ঘুষে ওদিকে 1000 ব্যাগ না কই যে নিয়ে গেল গা আর ও তো 2 দিন পরে মানে এতে বিদেশ গেল
তা আমি আবার কি করলাম, আমি আবার পাগল মতো আমি আবার 20 কেমন জানি আমি বাদ গেছি ওই দিনকে রাত্রেই। আমার ফ্রেন্ডে কোনো কাম করে না, আমি যে দেশে এবার আইনা আবার 20 এক বোতল লইছি, আবার সেইটা মানে খাইছি। খাওয়ার কারণে আমি আবার ওখান থেকে আমার মিটফুট আবার হসপিটালে নিয়েছি। মিটফুট হসপিটালে নিয়ে তো আমার কিছু আমার ওয়াশ টস করছে করে, মনে করেন 2 দিন পরে আমার রিলিজ দিছে। তো আমি কি করলাম, আমি আবার মানে নিজের ব্রেন নষ্ট হয়ে গেল। আমি প্রায় 11 দিন মানে আমি যে সায়েন্স ক্লাব, নিউ মার্কেট এইসব জায়গায় মানে রোডে ঘাটে আসছি নাকি। তো এরকম আস্তে আস্তে মানসিক ভাবে আমি ওই বাবুবাজার ব্রিজনে আবার টলার দিয়ে আমার মোবাইল, মানি ব্যাগ মানে যা যাবতীয় সবকিছু আসলো সব আমি নদীতে হালাই দিছি। নদীতে হালাই দেওয়ার পর কি হচ্ছে আমি এটা সঠিক করতে পারবো না, মানে আমি পরবর্তীতে আমি এই যাত্রাবাড়ি আইয়া মনে করেন হয় না, আমি প্রায় 15-20 দিন না 10 দিনের মতো মনে থাকি সুস্থ হয়ে। কিন্তু আমার যে ফুবার ফোন দেয়, আমি ফুবার মানে কই যে আমি আসি কামরাঙ্গীর, আমি যে ফুবার ফোন দিকে কামরাঙ্গীর, যাই হোক মানে আমি নিজে হিমশিমে আছি যে মানে জামু না কি হারা তো আমার আগে। কিন্তু এই ফুবার আমার যথেষ্ট ভালোবাসতো, কিন্তু ফুবুরা মাথা গরম ছিল, কিন্তু ফুবার আমার খুব ভালোবাসতো। তো যাকে এক পর্যায়ে ফুবা আমারে ফোন দিল, ফুবার কাছে আমি গেলাম। যাওয়ার পর তার আগে একটা কথা ভুলে গেলাম যে আমার বাপে যে ওই যে ইয়া ধরা খাইলো, তো ওই সময় র্যাবে যে এমন একটা পজিশন এর মাঝখানে, তা এই বউ থাকাকালীনই তার এই যে বার্ডেনে, এই যে শাহবাগ বার্ডেনে ভর্তি করায়। কিন্তু 4 মাস আগেই তার বরিশাল টাউন থেকে ডাক্তারে মানে ডেট দিয়ে দেয়, মানে তার এই ভিতরে মানে কিছু থাকে না, সব নষ্ট হয়ে যায় আপনার বাবার। হ্যাঁ, কিচ্ছু থাকে না, সব নষ্ট হয়ে যায়। পরে শাহবাগ আনছে, শাহবাগ আইনা পরে একদিন মনে হয় আসলো, পরে রাত্রবেলা হ্যাঁ মারা যায় বাপে। কিন্তু বাপ এটা আমি জানি, কিন্তু বাপে যে মারা গেল, কিন্তু আমার বাপের প্রতি একটু মানবতা বা এক ফোঁটা পানি বা একটু মনে হইলো না। আমি হসপিটালে গেছি, আমার এই ছোট সন্তানটা নিয়ে গেছি, কিন্তু আমার বাপে আমার দিকে এক নজর সময় টেবিলে বসা আসলো, মানে আইসিইউতে নেব না আর কি, কিন্তু আমার দিকে চাইছিল, কিন্তু আমার লোক কোনো কথা, কিন্তু আমার এটা কোনো অনুভবই হয় নাই, বা হেও আমার লোক কথা কইতো না। কিন্তু বাপের লগেও আমি অনেক বড় বড় খারাপ আচরণ বা অনেক কিছু করছি, বা হ্যাঁ করছে না করছে সেটা আমি বলতে চাই না। কারণ যাই হোক, আমি বাপের কাছে আমি নিজেও একটা অপরাধী কোনটা, যে আমি মনে করি বাপ সবার ঊর্ধ্বে, বাপ মায়েরা এদের রক্ত আমার শরীরে। কিন্তু আমি বাপ মা খারাপ করুক ভালো করুক সেটা বড় বিষয় না, আমি সন্তান হিসাবে আমি বাপ মার লাগে কতটুকু ভালো করছি এই বিবেচনাটা আমি মানে আমার দৃষ্টিতে মানে কইতাছি। আর এই ঘটনা আমি আমার বাপের দেশে নিয়ে গেলাম, দেশে নিয়ে যাওয়ার পর মারি মুড়ি দিলাম, কিন্তু ওখানে এমন একটা পরিস্থিতি হয়েছে যে এলাকাবার কিছু মানুষও কইতাছে যে আমার বাপে জানাজা পড়াইবো না। মানে কিভাবে আমি মানে নিজে মানসিক ভাবে এতটা মানে নিজে কোন হৃদয় থাকতে পারতেছি না। মানে এলাকা মানুষ কিছু কইতে আছে, তবে ওই না একটা হুজুর আছে ফারুক হুজুর করে নাম, হে আমার বাপের আবার ভালোবাসতো। আচ্ছা, এক পর্যায়ে হ্যাঁ পড়াইয়া মানে মানুষ জানাজা পড়বেন এরকম একটা সিচুয়েশনে চলে গেছে। না জানাজা পড়ে মানে ওই ভিতরে একটা চেয়ারম্যানের ভাই, এলাকা চেয়ারম্যান ভাই এইগুলো যে এই লোকে জানাজা পড়া যাবে না, মানে এরকম একটা হুজুর একটা সংবাদ দিয়ে দিল, কিন্তু হুজুর এটা আবার ফ্ল্যাশ করে দিল। ফ্ল্যাশ করে দিল, কিন্তু এই একটা মানসিক কষ্ট। মানে যাই হোক, ভাবতো ওই যে মাড়ি মুড়ি দিয়ে অনুষ্ঠানের সময় হেরা আমার চাচারা, আমি আমার 2 চাচার উপর আমি বুঝতে পারতেছি না, আমার মা আমার চাচায় যদি বাপ মারা যায়, তাহলে এখানে বাপের যদি খাওয়ানোর খরচাটায় কোনো অনুষ্ঠান আয়োজন করা হয়, হে তো কোনো সন্তান কোনোদিন নষ্ট করবো। কিন্তু আমার 2 চাচায় আমার মায় মানে এরা কইতেছি কি যে আমার বাপের যে একটা বর্ধন অনুষ্ঠান করব, কিন্তু এই অনুষ্ঠানগুলো তো আমি নষ্ট করে এলাম, খাওয়ানগুলো নষ্ট করলাম, মানে এই ধরনের একটা অপবাদ মানে সবাই আমার সামনে দিতে, মানে আপনাকে কেউ মানে 2 পয়সারও দাম দেয় না, মূল্যায়ন করেই না টোটালি। কিন্তু আর এই ধরনের একটা অপবাদ মানে আমি নিজে মানসিক ভাবে খুব এটা কেমন কথা, আমার বাবা একটা বর্ধন অনুষ্ঠান করবো সেইটা আমি নষ্ট করে এলাম। যাই হোক, একবার ধারা কি করলো মনে করেন 20-30 জন মানুষ খবর দিয়ে মানে মোটামুটি একটা ছোটখাটো একটা অনুষ্ঠান করিয়া মানে মিলাদ পড়ায়া দিয়া দিল গেল গা। ওখান থেকে আবার গেলাম বরিশাল কাউন্যা একটা জায়গা আছে, ওই জায়গায় একটা কাজের জন্য গেছি। ওই জায়গায় কাজ করে ওখানে মানে আমি যদি বাড়িতে আমি এর ভিতরে কি করলো, ওর বাপেরও ফোন দিয়া বরিশাল থেকে মানে আমার বুয়ারি বাচ্চা সহ ওর বাপে আর কি কামরাঙ্গীর লুয়ে আইলো। লুয়ার পরে আমি ওই যে কাউন্যা ওই যে জায়গায় থাকতাম ওই জায়গাটা আবার ওই যে আমরা যে দোকানে চাটা খাইতাম ওইখানে আবার কয়েকটা চিন্তাই মানে এলাকার খুব নাম করা, ওরা ওই যে মোটরসাইকেল এটা সেটা খুব চিন্তাই করতো, তা আমি এটা জানতাম না। পরে এই ঘটনার কারণে আমি বাড়ি আয়া পরে শুনি যে এরম আমার শ্বশুর আমার বউ লুয়ে গেল। তো আমার আবার কিছু পোশাক আশাক ওই জায়গায় বরিশাল কাউন্যা যে জায়গাটা ওই জায়গা আসতো, ওই জায়গা আমি যেহেতু বিকেল টাইমে আর কি বরিশাল থেকে লঞ্চ উঠবো, আমি লঞ্চ ওই জায়গা গেছি। যার পর কারণে ওই যে হঠাৎ কি করলো, প্রায় 150 মানুষ আমার ঘিরা লাইলো, ঘিরা মানে যে যেমন পাতাছে আমার মারতেছে। 150 মানুষ মাইরা মানে একটা ক্লাবে আমার আটকাইলো, আটকে ডিবি পুলিশ মিশে খবর দিল, থানা দিয়ে দেয়।
থানা দিয়ে দেওয়ার কারণে আমি বরিশাল, আমাদের ওইনে একজন অনেক বড় ধরনের ক্রাইমের লোক ছিল আর কি, সে আর কি বরিশাল জেলে ছিল। বরিশাল যাই পরে হ্যাঁ পাইছি, পরে হ্যাঁ আমার ভিতরে অনেক সাপোর্ট দিল, পরে দিল, পরে হ্যাঁ আমার ওখান থেকে হ্যাঁ কয়েকটা শর্ত দিয়েছে, আমার শর্ত দেওয়ার কারণে হ্যাঁ আমার খুব দ্রুত বাইক করলো। বাইক করার পর কারণে ওই প্লটার আমি আবার মানে নেশা তো কন্টিনিউ মানে এমন ভাবে করতেছি, মানে নিজে হিদে রাখতেছি না। পরে আমি ওই পোলাটা যে আমি একটা খুঁট দিয়ে এখান থেকে মানে এই পর্যন্ত টান দিই। কোন পোলারটা? ওই যে ওই মানে আসল যে পোলার কারণে আপনাকে ধরলো? আমার যে এইভাবে গণমাইটটা দিল বা আমার এই যে জেলে যে যাওয়া লাগলো, ওকে, মানে এই এখান থেকে এই পর্যন্ত একটা খুঁট দিয়ে কোনো কারণ ছাড়াই, মানে জিজ্ঞেস টিজ্ঞেস করা ছাড়াই? না, ও তো আর আপনাকে ধরাই দেয়নি? না, ধরাই দেয় নাই। কিন্তু ওই হিদেটা আমি কথা হইলো ও যাই হোক আমি এটা বুঝতে পারি নাই, কিন্তু ওরা আমার এক ধরনের বড় অপরাধ। অফকোর্স লোকটা আমি যাই না, খুব খারাপ অবস্থায় পরে যাই শুনছি। পরে যাই হোক ওর লগে আর একটা পোলা কি করলো, ওই যে পাশের দোকানে দাওয়া আসলো, তেরি দিয়ে আমার প্রায় 4-5টা খুব দেয়। আপনার হাঁটুর নিচে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আপনি মাইক্রোফোনে আসুন। হ্যাঁ 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 আমি দেখতে পাচ্ছি পায়ে একদম ক্ষতবিক্ষত দাগ। হ্যাঁ আছে খুব দেয়। যাই হোক ওই অবস্থায় আমি রানিং বাসে উঠতে, বিরতি নেবো আরেকটা প্রিয় শ্রোতা। ওই যে গাড়িতে উঠে আমি আবার রিটার্ন কোনো বাড়ি যাই না। ওখান থেকে আবার যেমনুক আমি এগুলো পাওয়াটাও সবকিছু আমি নিজেই বান্ধি, নিজে ওই যে সাদা ওই যে ফার্মেসিতে বেছে না যে 5 টাকা ইয়েগুলা, ওগুলা আমি প্রচুর পরিমাণ টাইট করে বান্ধি। আর রক্ত তো প্রচুর পরিমাণ গেছে, তারপরে যাই হোক শরীর অবস্থা ওইটা নিজে দায়িত্ব নাই। পরে আমি উঠলাম লঞ্চে, ওই যে পারাবত নয় লঞ্চে, বরিশাল থেকে আর কি, বরিশাল লঞ্চ ঘাট থেকে উঠলাম। উঠার পরে রাত্র প্রায় 9টার দিকে আমার পাশ দিয়ে মানে একটা আমার মতে আমার একটু হালকা ছোট হইব একটা পোলাটা একটু বিকেলাস টাইপের লাগলো আর কি। পর ও কি করলো, তো আমার কাছে একটা মোবাইল ছিল, মোবাইল আর আমার কাছে 100-150 টাকার মতো ছিল। তো এই রাত্রে ঘুমের ভিতরে আমি তো ক্লান্ত, ওই যে আমার যে শরীরে রক্ত এইগুলা মানে, আর লঞ্চের ভিতর মানে যেই দেয় না দেয় মানে সবাই আমাদের বিকট ভাবে একটা চায়, মানে কেউ কোনো মানে জিগাই তো সাহস পাইতেছে না। আর বরিশাল যা যাওয়ানো উচিত মনে করছে বরিশালের পোলা বা টাউনের পোলাই বা বড় কোনো ক্রাইম বা এই ধরনের মনে একটা আইডিয়া কথা, কেউ কোনো আমার জিগাই সাহস পাই। আর দেখা যায় আমি 2 সিট পরে কয়েকটা মাইল ওকলিয়ে বসে হেরা মনে করেন যে অন্যদিকে গেল গা, এরকম একটা পরিস্থিতি। তো ওই স্যারটা থাইকা স্যারটা তিনি সাবানি করতো। আচ্ছা, ওই স্যারটা এক পর্যায়ে গেছে, আর রাত্রে আমি ঘুমাই পড়ছি, আমার পকেট থেকে মোবাইলটা আর ওই টাকাটা লয়ে গেছে। লয়ে যা কারণ ওরে এক পর্যায়ে গিয়েছে রাইজ আমার 3টা-3:30 বাজে আমি উঠছি, কিন্তু আমার শরীরে ক্ষত বিক্ষত রক্ত টোটাল এক নাই হিসাবে শরীরে খুব দূর। তারপর নিজে নিজে স্ট্রং মানে ওই সময় কিছু মনে হইতো না, ওই যে ট্যাবলেটের কারণে মানে নিজে নিজে খুব স্ট্রং মনে হইতো। ওই যে কারা ফাড়া দেয়া যেরকম টান লাগলো রক্ত চিচে পড়তেছে, তাও যাই ওরা উপরে কেবিনের পাশে বাথরুমের এক কোনা দিয়ে যায় বইয়ের এসে। ওর ব্যাগের ভিতরে আবার একটা ওই যে মোটরসাইকেল চালায় না, ওইগুলার একটা চেইন আসলো, আর ওই ব্যাগের ভিতরে প্রায় 8-9টা মোবাইল, বিভিন্ন ধরনের মোবাইল, নোকিয়া এটা সেটা মানে অনেক ধরনের মোবাইল। তো ওইটা লইয়া ওরা আবার আস্তে করে লই আমি ওই যে নিচে সিটে আইসি, আবার করলাম যে আমার মোবাইলটা বাইর করে দিই, ভাই আপনি এই মোবাইলটা আপনি লইয়া যান এইটা। তো আমার আবার ওই যে মোবাইল দিকে নজর গেল, ওই চেইনটা দিয়া ওরে এতটা মাইর মারার পর মনে করেন যে ট্যাবলেটের মানে এমন একটা আমি ওর কাছে 5,000 টাকা দাবি করি, কিন্তু আমি এইটা বুঝি না যে ওর মোবাইলটি সব রাখলাম, ওর সমস্ত শৈল মোটরসাইকেলের চেইন দিয়া মাইরা লঞ্চের ভিতরে আনসা মানসা সব দেখতে আছে, কিন্তু শব্দ একটাই যে চোর, কিন্তু এর লিগে আর কেউ কিছু কইতে পারতেছে না। আমার পরিস্থিতি দেখতে আছে। তো এক পর্যায়ে কি করলো, আমাকে সুইটে যে সাথে গেল আমার কথা হলো আমার কাছে তুই টাকা নেছো কিছু, আর আমার কথা হলো মোবাইল দেবে কিছু ক্যাশ টাকা লোমো আর কি। যাই হোক এনে গেল তোমার রাইট মনে হয় 4টা-4:30 বাজে, পদ্মার ভিতরেই সারাকার পিছনের সাত থেকে একের উপরের থেকে নিচে লাভ দিল। তবে আল্লাহ জানি না বাইচে আছে কিনা মরছে। যাই হোক আমি নিজে অনেকটা অ্যাডনর্মাল হয়ে পড়লাম। যাই হোক ওইভাবে ঢাকা আইলাম, মোটামুটি ঢাকা এনে আইলাম ফুল বাসায়, মোটামুটি চিকিৎসা নিলাম, চিকিৎসা নিয়ে মোটামুটি একটু সুস্থ হইলাম। সুস্থ হওয়ার পর এই মনে করেন আমার জীবনে একটা অভিশাপ লাগলো। আর বর্তমানে আমি একটু ভালো নাই ভাই, আমি আসলে মানসিক ভাবে একটু ভালো নাই। আমি যাই হোক এই যে ফুবাই আমার এই যে ফুবার এনে আমি কদিন এই সংখ্যাটা ভাঙা কারণ আমি ফুবার লাগে অনেক। ও মেয়েটাও ডিভোর্স দিয়ে দিয়েছে আপনাকে? সেকেন্ড ওয়াইফও ডিভোর্স দিয়ে দিয়েছে? কাগজ পাঠা দিয়েছে। কোনো বাচ্চা কাচ্চা? না এখানে আমার সাথে আমার ঘর হয়েছে প্রায় 6-7 দিন আর কি, 6-7 দিন ঘর হয়েছে, তাও ওদের বাড়িতেই আর কি। ওকে, উড়ে দেবো কোরবানি পরে আর কি, কথাবার্তা সব কোরবানি পরে কিছু মাল চালানো দিয়ে এইভাবে উড়ে দেবো আর কি। কিন্তু এরপর এই ঘটনা পরে আমি আমার ফুবার সাথে মানে কিছু উৎসব মানে ব্যবহার তো ভালো করতেছি না, কিন্তু ফুবা আমার অনেক একটা ভালো মানুষ। যাই হোক এই আজকে সকালে এই হসপিটালতে আইলাম, হসপিটালতে আওয়ার পরে আবার এই আপনার এই জায়গায় আমার একটু আগে আমি আবার ফুবারের কারখানা ঢুকছি। তো ফুবার কারখানা ঢুকি আমি আবার একটু আংশিক কিছু কাম করতেছি। ফুবাই আমার অনেক কিছু কইতেছে যে কারখানা লাগবো না বা করিস না, তুই বাইরে যা হ্যান ত্যান, কিন্তু কইলেও জানি ফুবার আমার প্রতি মানে একটা অন্যরকম, ফুবা অনেক কিছু জানে
যাই না মানে যদি এই ফুবার কাছে আমি যদি অনেক আগে আইতাম তাহলে হয়তো আমার লাইফটা যায় এরকম হইতো না। কিন্তু এই ফুবা আমার মানে সন্তানের মতোই জানে, এই ফুবার প্রতি আমার অনেক ভালোবাসা। আর এই ফুবার আমি যতটুকু জ্বালাই যাচ্ছি এর পোলাপানরা হেরা তো জ্বালায় না, কিন্তু তারপর হ্যাঁ আমার এই আজকে সকালে গেছে আমার তারাই দেয় নাই এর কাছে, আবার রাখছে ভাই আমার কাকা না আমার কাছে থুইয়া হ্যাঁ গেল। কিন্তু কি রে ভাই ওই একটা বাচ্চার স্বপ্ন আসলে আমার মনে হয় না যে আমি আমার জীবনটা আরো, আর সবচেয়ে বড় কথা হলো আমার শরীরের উপর যেই জ্বরটা গেছে আমি শরীরে কোনো পরিশ্রম করতে পারতেছি না, আমার শরীরের অ্যাকচুয়ালি কন্ডিশন ভালো না। কি কি নেশা নিয়েছেন আপনি? আমি মূলত মদ আর এই যে ট্যাবলেটটাই বেশি, এই দুটো জিনিসই আপনি নিয়েছেন। হ্যাঁ। ওকে, আজকে 3 বছর পর্যন্ত আর কি বিরত নেশার থেকে। কোন ধরনের রিহাবে যেতে হয়েছে এগুলো ছাড়ানোর না জন্য? আমার ওই আমার প্রায় 3 বার দিছিল, এই যে ওই আমার সেফ কাস্টডি 3 বার দিছিল আমার বাপে, কিন্তু কোনো কাজ হয়নি। কাজ হয় না তো বাইরেও তো আমি কোনো ভালো ইয়া পাইতাম না, আর ভিতরে তো তো রাখলে ভিতরে তো আমার দেয়া সাক্ষাৎ করতো না আমার লাগে। মানে আমি টোটালি একটা ভালো ব্যবহার একটা ভালো আচরণের আশায় বহু জায়গা ছোটাছুটি করছি, আসলে কোনো জায়গায় আমি কারো কেউ আমার প্রতি একটু ভালোবাসার সহানুভূতি কেউ দেয় নাই। এই যতটুকু এই যে 2 বছরে একটু ভালোবাসা যদি পাই তাই আমার বর্তমান যার কাছে আছি এ আমারে ফুপু না আমার ফুবা তেমন একটা ভালোবাসে না, কিন্তু আমার ফুবার অনেক ভালোবাসে। অনেকেই আমি কয়েকদিন আগে হ্যাঁ আমি এমন ব্যবহার করছি যে আপনি আমার রক্ত শিক্ষা খাইতেছেন, মানে কাম করে রেড কম এর মনে ব্যবহার করছি, তারপরও হ্যাঁ পা ধরে মাছ চাইছি, কিন্তু তারপর হ্যাঁ আমার আবার ওই আপনার হ্যাঁ ফুবা জানে যে জুটের কাজ করে। হ্যাঁ তো ফুবা আমার অনেক ভালোবাসে, এই যে ফুবার কাছে আছি। মা কই? মা দেশে। মার সাথে যোগাযোগ আছে? কেন যোগাযোগ করেন না? মার দোষ কোথায়? মার দোষ, মার সাথে যোগাযোগ করি না, যা যায় কম বেশ যদি মাঝে মাঝে কোনো সময় ফোন দেয় এই জন্য দেই। আসলে তো কি রে ভাই আমি মার সাথে বা কাল্লা কি যোগাযোগ করবো, আমি তো নিজে বা কোনো একটা সাইডও আনতে পারতেছি না। আর এরকম একটা কথা কইছিলাম আমার মায়ের, আমি সবচেয়ে আর মালাকে বড় দ্বন্দ্ব রইলো কি আমার বাপের কিছু সম্পদ আছে, তো সম্পদ আমি আমার মায়ের বলছি মা তুমি আমার সম্পত্তি ভাগ করে দাও, তাই আজ আমি সম্পত্তি বেচছা আমি, কারণ দেশগ্রামে মানুষ তো অ্যাকচুয়ালি আমি বলি যে দেশগ্রামের মানুষ ভালো না তাও বলা ঠিক আসলে ভালো হয় না, একটা মানুষ খারাপ এরা খারাপই কয়, কিন্তু দেশগ্রামের মানুষের সজ্ঞান একটা মানুষের দেশগ্রামে আমি ভালো পাই নাই, কার দৃষ্টি গিয়ে বুঝি না আমি, মানে আমি দেশগ্রামে আমার দৃষ্টি আমি একটু ভালো পাই নাই, মানে খারাপ ঘৃণা সবাই হাসতো যে তো আমার মা এই জমিটা ভাগ করে দেয়নি আপনাকে? না এর মধ্যে দেন, তবে মা আমার বলছে আমি অতি শীঘ্রই আমি বাবার তো যা আছে আমি তোর এটা ভাগ করে কোনো দেব। ভাই বোনের দুই সঙ্গে সম্পর্ক আছে আপনার? হ্যাঁ? কোনো ভাই বোনের সঙ্গে সম্পর্ক কারো কথা কারোর সাথেই নাই, শুধু এই আমার এই যে ফুয়ারাই এই যে জ্বরের ভোগলাম এগুলো না আমার ঔষধ আইনা দেওয়ার মতো বয়স একটা কত লোক। আপনার এখন? আমার বয়স মনে হয় 29। 29 বছরের জীবন। আপনার ফার্স্ট ওয়াইফ যিনি ছিলেন তিনি তো পরবর্তীতে আরেকজনকে বিয়ে করেছেন? না বিয়ে এখন সৌদি আছে। ওয়াইফ সৌদিতে আছে? হ্যাঁ। বাচ্চাটা ওর ওই যে ওয়াইফের বাপ মার কাছে, বাপ মার কাছে কিন্তু আছে। আমি আনার জন্য অনেক চেষ্টা করছি। বয়স কত? সেটা বয়স চলে মনে হয় এই 7 বছরের কাছাকাছি। আপনার সঙ্গে দেখা হয় ছেলের সাথে? হ্যাঁ। না এরা কোনো অবস্থা আমার ছেলের সাথে দেখা করতে দিতে চায় না, কোনো অবস্থাই না। আর আমি এটা মনে করি আপনি কিন্তু কোর্ট কাচারি করলে আপনার ছেলের অধিকার আপনি পেতে পারেন, কিন্তু এখানে আমার কথা আছে। প্রথম কথা হচ্ছে আপনার ছেলেকে আপনার কাছে নিয়ে আসাটা উচিত হবে না। আপনি হয়তো বাপের জায়গাটা থেকে অনেক কষ্ট পান, কিন্তু তার ভবিষ্যতের জন্যই আপনার কাছে আনা উচিত হবে। এই সন্তান আপনার যেভাবে পাল্টাতে বা রাখতেছেন আমি এই সন্তান জীবনের সম্ভব না, সন্তান আপনার কাছে থাকুক, আমার যতটুকু সম্ভব আমি দেই, বা পোলার 1 মাস বা 2 মাস পর আমার দেহার মতো সুযোগ করে দেন, কিন্তু এটা কোন অবস্থায় হ্যাঁ রাজি হইলো না। তবে হ্যাঁ আমার শ্বশুর আমার একটা কথা বললো, তুই যদি আমার অশান্তি করস তোর পোলার আমি অশান্তি করবো, এই জন্য আপনি যোগাযোগ করেন না। ওই জায়গা থেকে আমি কোরবানির পরে তৃতীয় দিন আর কি ওই জায়গায় গেছিলাম আমি। এর চেয়ে বড় শাস্তি একটা মানুষের জীবনে আর কি হতে পারে? মানে আমি এইটা তো গেল, তাই এটা বুঝলা যদি ওই সংখ্যাটা থাকতো তাও তো নিজে একটা বাঁচার চিন্তা কোনো কিছু পাইতাম। আসলে তো মূলত আমি আমার ফুবার নিয়ে বারবার কই কিনলিকা যে ফুবার দিয়ে আমার লাইফে আমি যে ফুবার দিয়ে যতটুকু ভালোবাসা যতটুকু যাই পাইছি, কিন্তু এই লোকটারে আমি বুঝে দিতে পারতেছি না, বা আসলে আমি কি ধরনের একটা মানসিক যন্ত্রণা ভিতরে অসহ্য যন্ত্রণা ভিতরে ভুগতেছি। জি, আপনি যেটা বলেছেন আমি এবার একটু বলতে চাই আপনার অনুমতি ক্রমে। সবুজ যে কথাগুলো আজকে এখানে বলেছে সেগুলো তার কথা, এবং তার 29 বছরের জীবনের খুব অল্পটুকু এখানে উঠে এসছে আমি মনে করি, যেগুলো তার মনে আছে। তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা সময় দিলে, তার সঙ্গে সঙ্গ দিলে হয়তো আরো অনেক অজানায় উঠে আসতো, সেটা আমাদের কনসার্ন না। মোটা দাগে আমি শুধু একটা কথা এখানে বলতে চাই, তার জীবনের যে ভয়াবহ পরিণতিগুলো, 29 বছরের জীবনের এতগুলো বড় বড় ফেইলার, প্রথম ফেইলার হচ্ছে তার কোনো ক্যারিয়ার নাই, হি ডাজন্ট হ্যাভ এনি কাইন্ড অফ ক্যারিয়ার। দ্বিতীয় কথা হচ্ছে নোবডি বিলিভস হিম, কেউ তাকে বিশ্বাস করে না, কারণ আমাদের সমাজের চরিত্রটাই হচ্ছে এরকম যে কেউ যদি ড্রাগ নেয় আমরা তাকে আর বিলিভ করতে চাই না, কারণ একজন ড্রাগ নেওয়া মানুষ সে বারবার ওই জায়গাটায় ফিরে যেতে পারে। আমার সঙ্গে সামনে সবুজ বসে যখন এই বলছিল যে সেই জায়গাটা থেকে ফিরে এসছে, আমার বিশ্বাস হচ্ছিল না। এই যে বিশ্বাস না হওয়াটা, এটার উপরে আমার কোনো হাত নেই,
এটা আমার অভিজ্ঞতালব্ধ ফসল, এবং এরকম অভিজ্ঞতা সমাজের অসংখ্য মানুষের। সুতরাং এক অর্থে যদি এরকম হয়ে থাকে, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, সেই জায়গাটা থেকে যদি বলি যে সে ড্রাগের মধ্যে এখন আর নেই, তাহলে সে সুন্দর জীবনের একটা পসিবিলিটি জায়গায় আছে। কিন্তু সে যদি ড্রাগের মধ্যে থাকে, তাহলে তার মৃত্যুকূপে একটা পা অলরেডি এখনো আছে। দ্বিতীয় কথা হচ্ছে তার যে জীবনটা আপনি দেখেন, এবং সেই জীবনটা এখন একেবারেই নেই বললে চলে। প্রথম স্ত্রী নেই, দ্বিতীয় স্ত্রী চলে গেছে, কোনো রকম খেয়ে পড়ে বাঁচার জন্য তার ফুপা তাকে সাপোর্ট করছে, এবং তারপরে তার যে প্রথম সন্তান, ধরে নিলাম দুটো বিয়ে করেছে, তাদের কারোর প্রতি তার কোনো মায়া নেই, যদিও দ্বিতীয় স্ত্রীর প্রতি তার এখনো ভালোবাসা আছে, তাহলে বাপ হিসেবে তার সন্তানের প্রতি মায়া থাকাটা খুবই স্বাভাবিক। এবং সেই জায়গাটি থেকে ও সন্তানকে দেখতে চায়, সে দেখতে পারে না, এবং যারা ওকে মানুষ করছে তারা ওর উপর কনফিডেন্ট রাখতে পারে না সবুজের উপরে, সে কারণে বাপের ছায়া পর্যন্ত যাতে করে সন্তানের উপরে না পারে সেভাবেই তাকে বড় করার চেষ্টা করছে। সেখান থেকেও তারা অনেক বেশি লজিক্যাল। কোনো যুক্তিতেই, কোনো ইমোশন দিয়ে এই সকল পরিস্থিতিকে কোনোভাবেই খণ্ডানো সম্ভব নয়, এটাই রূঢ় বাস্তবতা। আমরা সবুজকে কারেকশনের জায়গাতেও নিয়ে আসতে চাই না, শুধু প্রার্থনা করা ছাড়া। কিন্তু আমরা বলতে চাই, সবুজের মতো জীবন যেন আপনার না হয়। সবুজের মতো জীবন হওয়ার জন্যে মূলত সবুজের পরিবার দায়ী। প্রথমত সবুজের পরিবার দায়ী, দ্বিতীয়ত আমরা দায়ী। আমরা বলতে আমরা আমাদের সমাজের মানুষকে বোঝাচ্ছি। কারণ একটা মানুষ যখন চুরি করেন, কিংবা একটা মানুষ যখন অপরাধ করেন, একটা মানুষ যখন ভুল করেন, আমরা যখন জানতে পারি, তখন আমরা তার প্রতি যে পরিমাণ আক্রোশ নিয়ে ঝাঁপিয়ে পড়ি, আমরা কি একবারও চিন্তা করে দেখেছি এই চোরের পেছনে, এই চুরির পেছনে, কিংবা এই অপরাধের পেছনে, কিংবা এই ভুলের পেছনে এমন কোনো নির্মম সত্য লুকিয়ে আছে যেটা জানলে হয়তোবা ওর প্রতি আমার এই যে ভয়াবহ রকমের একটা আক্রোশ, সেটা হয়তোবা উদ্যোগী হবে না, কিংবা ওকে যে আমি ঠিক করতে চাচ্ছি, ঠিক করার জন্য ওর প্রতি আমি যে